আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম স্কুল অফ এক্সিলেন্সের আরেকটি আয়োজনে। আমি আবিদ শাহরিয়ার আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সমাজবিজ্ঞান প্রথম পত্রের দুটি ক্লাস নিয়ে। এইচএসসি সমাজপত্রের আমরা দুটা ক্লাস নিয়ে আজকে কথা বলবো। অষ্টম অধ্যায় সামাজিক স্তরবিন্যাস ও অসমতা এবং দশম অধ্যায় বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ। আজকে আমরা এই দুইটা অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব, সিকিউ নিয়ে আলোচনা করব এবং এর মাধ্যমে এই অধ্যায়ের আদ্য পান্ত এগুলা নিয়ে আমরা ডিসকাস করব। তো চলো প্রথম অধ্যায়ে আমরা যাই। অষ্টম অধ্যায় সামাজিক স্তরবিন্যাস অসমতা। প্রথমে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এবং আসার মতো 10টি এমসিকিউ আমরা দেখি। দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি, গ্রন্থটি রচয়িতাকে। দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি। আচ্ছা, আমাদের অনেকেরই মনে হয় যে কেবলমাত্র লেবার বা শ্রমিক এদের নিয়ে মনে হয় কার্ল মার্ক্সই কথা বলছে। কার্ল মার্ক্স অবশ্যই গুরুত্বপূর্ণ অবদান রাখছে, কিন্তু এর পাশাপাশি আরও একজন ব্যক্তি আছে, তিনি এই বিষয়ে অত্যাধিক পরিমাণে পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন এবং লেখালেখি করেছেন। তার নাম হলো গিয়ে এমিল ডুরখেইম, ফ্রেঞ্চ সোশিওলজিস্ট এমিল ডুরখেইম। এবং তোমরা যখন অধ্যায় পড়বা তখন অধ্যায়ে বই এবং মনে করো যে সংজ্ঞা, বই সংজ্ঞা, কোনো সাল, তারপরে উক্তি, এই অংশগুলা বা এই বিষয়গুলা খুব মনোযোগ সহকারে পড়বা, খুব মনোযোগ সহকারে পড়বা। তার কারণ হলো এই বিষয়গুলো থেকে যদি তোমাদের প্রশ্ন আসে, সাধারণত এমসিকিউ আসে বা ক নাম্বারে আসে, এই বিষয়গুলো যদি তোমার ধারণা না থাকে তাহলে কিন্তু আসলে আন্দাজ করে লেখার কিছু নাই। এখানে আন্দাজ করে লেখার কিছু নেই। এর জন্য এই বিষয়গুলো তোমাদের ভালো মতো জানা লাগবে, জেনে থাকা লাগবে এবং দরকার হয় নোটও করা লাগবে। আচ্ছা, তারপরে সামাজিক কোন শ্রেণীর মানুষ অন্যদের চেয়ে বেশি মর্যাদার অধিকারী? তাহলে দেখি উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন শ্রেণীর মধ্যবিত্ত। তাহলে আমরা জানি যে আমাদের সমাজের যে হলো শ্রেণী, এটাকে কয়েক ভাগে ভাগ করা যায়, 4 ভাগে ভাগ করা যায়। কিন্তু আমরা যেই ভাগে মানে যেই ভাগে মূলত ভাগ করি, যে স্টাইলে, সেটাই সমাজকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হলো নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত। তাহলে আমাদের সমাজে উচ্চবিত্তরা কি সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী। সহজ কথায় আমাদের সমাজে কারা মর্যাদা বা কারা সম্মান বা কারা অধিকার বেশি পায়? বড় লোকরা নাকি ছোট লোকরা না মধ্যবিত্তরা? বড় লোকরা। বড় লোকদের হলো গিয়ে আমরা এটা মুখের ভাষা, আমরা সাধারণত এরকম বড় লোক, ছোট লোক, গরিব এরকম বলি, কিন্তু বইয়ের ভাষায় আমরা কি বলবো? উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। আবার উচ্চ মধ্যবিত্ত আছে, তারপরে নিম্ন মধ্যবিত্ত আছে, সেগুলো অন্য আলাদা। তাহলে এটার উত্তর কি হবে? উচ্চবিত্ত শ্রেণী। উত্তর কি হবে? উচ্চবিত্ত শ্রেণী। আচ্ছা, নিবয়ের দাস প্রথাকে কি বলে যুক্তি দেন? নিবয়ের দাস প্রথাকে মূলত শিল্প ব্যবস্থা হিসাবে তিনি যুক্তি দিয়েছেন। তার কারণ হলো দাসদের, মানে যেই সময়ে এই যুক্তিটা দেওয়া হয়েছিল তখন দাসদের মূলত বিভিন্ন কল কারখানা, ফ্যাক্টরি বা মনে করে যে নীল চাষ বা এরকম হলো গিয়ে কৃষিকাজে তোমার শ্রমিকদের ব্যবহার করা হতো। তাহলে কোন কাজে মূলত তাদের ব্যবহার করা হতো? শিল্প খাতে। এর জন্য নিবয়ের দাস প্রথাকে শিল্প ব্যবস্থা বলে যুক্তি দিয়েছেন। তারপরে কত সালে সর্বপ্রথম নারীবাদ, বা যেটাকে আমি ইংরেজিতে কি বলি? ইংরেজিতে বলি ফেমিনিজম। ইংরেজিতে কি বলি? ফেমিনিজম শব্দটি ব্যবহার করেন। এটা প্রথম ব্যবহার করা হয় 1974-এ। ফেমিনিজম বা নারীবাদ অনেক ধরনের আছে। এর ভিতরে আছে লিবারাল ফেমিনিজম, মানে যারা হলো গিয়ে যে চায় যে নারী পুরুষের সমান অধিকার হবে, লিবারাল ফেমিনিজম। তারপরে আছে কি? র্যাডিক্যাল ফেমিনিজম, যারা মনে করে যে আমাদের সমাজটা পুরুষতান্ত্রিক বা পেট্রিয়ার্কাল এবং নারীরা যে অগ্রগামী হতে পারছে না, বা যে কোনো সমস্যার পিছনে এই পেট্রিয়ার্কাল বা পুরুষতন্ত্র দায়ী এবং এই পুরুষতন্ত্রের পতন ঘটাতে হবে। এটা হলো গিয়ে তোমার কি? র্যাডিক্যাল ফেমিনিজম। তারপর আছে হলো গিয়ে মার্কসিস্ট ফেমিনিজম, যারা হলো গিয়ে মার্কসের ধারণাটাকেও ধারণ করে আবার ফেমিনিজমের ধারণাটাকেও ধারণ করে, যে অর্থবিত্ত বা অর্থবিত্তর চিন্তাভাবনা থেকে সমাজকে তারা চিন্তাভাবনা করে থাকে। তারপরে আছে হলো গিয়ে ব্ল্যাক ফেমিনিজম, বা যেটাকে আবার হলো গিয়ে বর্ণবাদ ফেমিনিজম বলা হয়। তারপরে আছে হলো ইকো ফেমিনিজম, মানে এটাকে ফেমিনিজমের সাথে বা নারীবাদের সাথে পরিবেশের বা হলো গিয়ে জলবায়ুর একটা সম্পর্ক দেখানো হয়েছে এরকম। আর তারপরে আরও আছে যে ইন্টারসেকশনালিটি, মানে দেখানো হয়েছে যে, বা এই ইন্টারসেকশনালিটি ফেমিনিজমে বলা হয় যে নারীরা কেবলমাত্র নারী হওয়ার জন্যই শোষিত হয় না, একজন নারী বিভিন্নভাবে শোষিত হতে পারে, তাই না? উদাহরণ হিসাবে ধরি, মনে করো যে একজন বৃদ্ধ অল্প শিক্ষিত বা অশিক্ষিত চাকমা নারী, তাহলে সে একই সাথে নারী হওয়ার জন্য শোষণ বা শোষিত হচ্ছে, সে একই সাথে
বৃদ্ধ হওয়ার জন্য শোষিত হচ্ছে, সে একই সাথে মনে করো যে অশিক্ষিত হওয়ার জন্য সে সমাজের কাছ থেকে বিভিন্নভাবে শোষিত হচ্ছে। তারপরে সে হলো গিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বা সে কি, সে হলো তোমার এই যে আমরাকে বলি না যে মেজরিটি বা মাইনরিটি, সে এই মাইনরিটি হওয়ার জন্য আবার পিছিয়ে পড়ছে এরকম। তাহলে দেখো এই যে আমরা যে চাকমা নারীর কথা বললাম, যিনি বৃদ্ধ এবং অশিক্ষিত, সে কেবলমাত্র মানে নারী বলে পিছায় নেই, সে কেবলমাত্র বৃদ্ধ বলে পিছায় নাই, কেবলমাত্র অশিক্ষিত বলে পিছায় নাই, বা কেবলমাত্র মাইনরিটি বলে পিছায় নাই, এই সব কিছু মিলায় সে কি অনেকভাবে পিছিয়ে আছে। তো এইটাকে ইন্টারসেকশনালিটি ফেমিনিজমের ধারণা, এই জন্য এই কয়েকভাবে ফেমিনিজমকে ভাগ করা হয়ে থাকে। তারপরে আমরা দেখি যে সামাজিক স্তরবিন্যাস করা হয় কিসের ভিত্তিতে? গোষ্ঠীর ভিত্তিতে, বয়সের ভিত্তিতে, শিক্ষার ভিত্তিতে। আমরা জানি যে আমাদের সমাজকে বিভিন্ন স্তরে, বিভিন্ন স্টেজে বা বিভিন্ন ধাপে ভাগ করা হয়, এবং এক একটা ক্রাইটেরিয়া এক এক রকম, এবং এই তিনটা ক্রাইটেরিয়া মানে গোষ্ঠীর ভিত্তিতে, বয়সের ভিত্তিতে, শিক্ষার ভিত্তিতে, এই তিনটা ভিত্তিতে কিন্তু আমাদের সমাজকে ভাগ করা হয়, স্তরবিন্যাস করা হয়। তারপর আমরা দেখি জেন্ডার কি, নারী পুরুষের লৈঙ্গিক পার্থক্য, কাজের পার্থক্য, অবস্থানের পার্থক্য। এইটা তোমরা অনেকেই দেখে আগে চোখ বন্ধ করে 1 2 3 দাগিয়ে দাও, কিন্তু না, কারণ এখানে কি বলছে, এখানে বলছে জেন্ডারের কথা। নারী পুরুষের লৈঙ্গিক পার্থক্য যেটা, সেটা লিঙ্গ বা সেক্সের সাথে রিলেটেড। কারণ আমরা জানি হলো গিয়ে তোমার সেক্স কথা বলে যে নারী পুরুষের লৈঙ্গিক পার্থক্য বা লিঙ্গ ভেদে যে পার্থক্য সেটা, আর হলো গিয়ে নারী পুরুষের সামাজিক বা সাংস্কৃতিক বা মনস্তাত্ত্বিক যে পার্থক্য, সেটাকে বলা হয় কি, জেন্ডার। সেটাকে বলা হয় কি, জেন্ডার। সেটাকে বলা হয় জেন্ডার। তাহলে জেন্ডার কি, নারী পুরুষের লৈঙ্গিক পার্থক্য, এটা হবে না, কাজের পার্থক্য, অবস্থানের পার্থক্য। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে 2 আর 3। এই ধরনের কনফিউজিং এমসিকিউ কিন্তু ভুলেও ভুল করা যাবে না। তারপরে ব্রহ্মার কোথা থেকে ক্ষত্রিয় বর্ণের সৃষ্টি হয়েছে? আমরা জানি যে হিন্দুদের হলো গিয়ে ধর্মে হিন্দুদেরকে মূলত 4 ভাগে ভাগ করা, তাই না, যে ব্রাহ্মণ, তারপর হলো গিয়ে ক্ষত্রিয়, বৈষ্ণব, শূদ্র, তাই না। তাহলে মানে ধরা হয় যে এরা ব্রহ্মার বিভিন্ন বডি পার্টস থেকে এদের তৈরি করা হয়েছে। যেরকম ব্রাহ্মণদের তৈরি করা হয়েছে কি থেকে, ব্রাহ্মণদের তৈরি করা হয়েছে মাথা থেকে। তারপরে ব্রাহ্মণদের পরে আসে কি, ক্ষত্রিয় মানে যারা যুদ্ধ করে, তাদের তৈরি করা হয়েছে ব্রহ্মার কি, বাহু বা হাত থেকে। তারপরে ব্রাহ্মণ, তারপরে কি ক্ষত্রিয়, বৈশ্যদের বলা হয় যে তৈরি করা হয়েছে উরু থেকে, মানে এই যে পায়ের এই যে এই অংশটা, পায়ের এই অংশ থেকে তৈরি করা হয়েছে, এবং পায়ের পাতা থেকে তৈরি করা হয়েছে কাদের, শূদ্রদের। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এবং আরেকটা আছে যাদেরকে আসলে হিসাবের ভিতরেই ধরা হয় না, তাদেরকে বলা হয় আনটাচেবল, মানে তাদেরকে মানে স্পর্শ করা বা তাদেরকে তোমার ধরাও তাদের ধর্মমতে হলো গিয়ে নিষেধ আছে, এরকম আর কি বিষয়। আচ্ছা, তারপরে জাতি বর্ণ প্রথার ইংরেজি প্রতিশব্দ ক্যাস্ট শব্দ কোন ভাষা থেকে এসেছে? এটা মূলত স্প্যানিশ ভাষা থেকে এসেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের উত্তর আছে, কিন্তু আমি আরো বেশি ঘাটাঘাটি করে বা ছোটখাটো গবেষণা করে যেটা দেখছি যে জাতিবর্ণের ইংরেজি প্রতিশব্দ এটা এসেছে মূলত স্প্যানিশ ভাষা থেকে, এবং স্প্যানিশ ভাষায় এটাকে বলা হয় কাস্তা। এটাকে কি বলা হয়, কাস্তা। এবং কাস্তা পরবর্তীতে কি হয়ে গেল, কাস্তা পরবর্তীতে হয়ে গেল এই ক্যাস্ট, কাস্তা পরবর্তীতে হয়ে গেল ক্যাস্ট। আচ্ছা, উদ্দীপক রিলেটেড একটা প্রশ্ন। সাদিয়াদের বাড়িতে একটি কাজের লোক আছে, তাকে সারাদিন বাড়িতে কাজে ব্যস্ত রাখা হয়, সারাদিন কাজের পর তার প্রাপ্যটুকুও পায় না। তাহলে উদ্দীপকে সাথে প্রাচীন সমাজের কোন প্রথার মিল? দাস প্রথা, স্টেট প্রথা, জাতি বর্ণ প্রথা, সামাজিক শ্রেণীর পদমর্যাদা। তাহলে দেখো আমরা নিচ থেকে দেখি যে সামাজিক শ্রেণীর পদমর্যাদা এটা অবশ্যই আছে, ঠিক আছে, কিন্তু এটা তো মূল বিষয় না এখানে, তাই না। কারণ এখানে কি বলছে, সাদিয়াদের বাড়িতে একটি কাজের লোক আছে, তাকে সারাদিন কাজে ব্যস্ত রাখা হয়। তাইলে আমরা কি জানি যে কোন সময় বা কাদেরকে মূলত সারাদিন কাজের উপর রাখা হতো, এবং তাদেরকে কি তাদের প্রাপ্যটুকুও দেওয়া হতো না, কাদের, দাস প্রথায়। এটা তাহলে উত্তর কি হবে, দাস প্রথা। আর স্টেট প্রথা এটা মূলত ইউরোপে ছিল, এটা হলো গিয়ে যাজক ছিল। তারপরে মানে যাজক মানে তারা ধর্মকর্ম পালন করত, বা যারা হলো গিয়ে ধর্মকর্মে মানুষজনকে নিয়োজিত করত, মানে এক কথায় প্রিস্ট আর কি যারা। তারপর হলো গিয়ে যারা হলো রাজা রানী বা তাদের হলো গিয়ে পরিবারের অংশ, তারা হলো গিয়ে রয়্যালস। আর তারপরে 3 নম্বরে আছে কি, কমনার্স, মানে আমার তোমার মতো সাধারণ মানুষজন। তাইলে স্টেট প্রথাও হবে না। জাতি বর্ণ প্রথা, এখানে কিন্তু জাতি বর্ণের কোনো কথাই বলা হয়নি, যে এই জাত ওই জাত বা সাদা রং বা কালো রং, হলুদ রং, বেগুনি রং, এই ধরনের কোনো কিছুর কথা বলা হয়নি, এর জন্য জাতিবর্ণ হবে না। আচ্ছা, উক্ত প্রথার
ক্ষেত্রে সঠিক তথ্য কি? প্রতিটি দাসই ছিল তার মনিবের অধীনে, অবশ্যই। তারপরে সামাজিকভাবে দাস ছিল নিচু এবং ঘৃণার বস্তু, অবশ্যই। দাসদের রাজনৈতিক অধিকার ছিল না। দাসদের রাজনৈতিক অধিকার যদি থাকতোই তাহলে কিন্তু তারা দাস থাকতো না, তারা কি করতো? বিপ্লব করে এই প্রজা যে হলো গিয়ে দাসরা তাদের মনিব বা মালিকের কাছ থেকে বের হয়ে আসতো। তাহলে উত্তর কি হবে? 1 আর 2। তাহলে আসার মতো গুরুত্বপূর্ণ 10টা এমসিকিউ আমরা দেখলাম। এখন আমরা দেখব এই অধ্যায়ের কিছু সৃজনশীল। প্রথমে, সাদিক সাহেব ইংল্যান্ড থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন, তার 2 ছিল বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার এলাকার কোনো সমস্যা হলে তিনি শিক্ষা দীক্ষা ও মানবিকতার সাথে অত্যন্ত দক্ষভাবে তার সমাধানের চেষ্টা করেন। একজন সংস্কৃতিমনা ও আধুনিক মনন সমৃদ্ধ মানুষ হিসাবে তিনি সমাজে সমাদৃত। ঠিক আছে, উদ্দীপকটা বুঝলাম, ভেরি ইজি। ক নাম্বারে বলছে যে ভেসেল শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ হলো গিয়ে প্রজা। পারিভাষিক শব্দগুলোও কিন্তু তোমাদের দেখতে হবে, যে যেরকম আসছে যে ভেসেল শব্দটা কোন ভাষা থেকে আসছে, এটার অর্থ কি, মানে উৎপত্তি ও অর্থ, এগুলা হলো গিয়ে জানতে হবে। আবার এই যে ক্যাস্টা শব্দ, দেখলাম যে ক্যাস্টা কাস্ট এরকম। তাহলে পারিভাষিক শব্দের 2টা আমাদের কি দেখতে হবে? একটা আমাদের দেখতে হবে উৎস, যে শব্দটা মূলত কোন ভাষা থেকে এসেছে, এবং সেটার অর্থ আমাদের জানতে হবে। আচ্ছা, খ নাম্বার কি বলছে? জাতি বর্ণ সম্পর্কে মহাত্মা গান্ধীর অধিমত ব্যাখ্যা করো। মানে মহাত্মা গান্ধী এই যে জাতি বর্ণ হিসাবে কি বলেছেন দেখি। ভারতীয় সমাজে 4 ধরনের জাতি বর্ণ ছাড়াও উচ্ছেদের জন্য মহাত্মা গান্ধী আরো এক ধরনের জাতি বর্ণর নাম উল্লেখ করেন, সেটি হলো হরিজন। সেটা কারা? হরিজন। এই যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন ক্ষেত্রে এই হরিজনদের জন্য কিন্তু কোটা আছে, এবং ইন্ডিয়াতে আরো বেশি আছে। হরিজনের আক্ষরিক অর্থ হলো ঈশ্বরের কাছের মানুষ। তাদের এই যে অর্থ কি? হরিজন শব্দের অর্থ হলো ঈশ্বরের কাছের মানুষ। তিনি মূলত সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর মানুষদেরকে এই উপাধি দেন। তাহলে এই উপাধিটা কে দিয়েছেন? এই উপাধিটা দিয়েছেন মহাত্মা গান্ধী। হরিজনদের অন্তর্ভুক্ত বর্ণরা হলেন সুইপার, কর্মকার, ডোম। মানে এই যে আমরা বললাম যে হিন্দুদের যেই তোমার ধর্ম, সেখানে জাতি বর্ণকে মূলত 4 ভাগে ভাগ করা হয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এবং এর বাইরেও একটা গ্রুপ আছে যাদেরকে ওরা আসলে হিসাবের মধ্যে ধরে না, যারা সমাজের একদম নিচু শ্রেণীর কাজগুলো করে থাকে, যেরকম সুইপার, কর্মকার, ডোম। এবং তাদেরকে মহাত্মা গান্ধী কি উপাধি দিয়েছেন? তাদেরকে বলেছেন হরিজন। তাদেরকে কি বলেছেন? হরিজন। আচ্ছা, উদ্দীপকে সাদিক সাহেবের জীবনযাত্রায় সমাজবিজ্ঞানের যে বিষয়টি ফুটেছে, তাহলে আমরা দেখছি যে সাদিক সাহেব ইংল্যান্ড থেকে অতিরিক্ত তোমার উচ্চতর পড়াশোনা করেছেন। তার 2 ছেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি সমাজের মানুষজনকে শিক্ষা দীক্ষা এবং হলো গিয়ে মনস্তাত্ত্বিক বা বিভিন্ন হলো গিয়ে কাজে সাহায্য সহযোগিতা করেন, এবং একই সাথে তিনি সংস্কৃতিমনা এবং আধুনিক মন সমৃদ্ধ মানুষ। তাহলে উদ্দীপকের এই যে সাদিক সাহেবের জীবনযাত্রায় সমাজবিজ্ঞানের যে বিষয়টি ফুটে উঠেছে সেটা কি? সেটা হলো সামাজিক মর্যাদা। সেটা কি? সামাজিক মর্যাদা। আচ্ছা, তাহলে এইটার পিছনে যুক্তিটা আমরা একটু দেখি। কোন সমাজের সদস্যদের আয়, মর্যাদা, শিক্ষা, প্রতিপত্তি ও ক্ষমতার ভিত্তিতে ব্যক্তির যে সামাজিক অবস্থান তাই মর্যাদা। তাহলে দেখো, সুন্দর কিন্তু একটা কি এখানে ডেফিনেশন দিয়ে দিয়েছে, সুন্দর ডেফিনেশন দিয়ে দিয়েছে। যখন এরকম কোন একটা জিনিস জানতে চাবে, বলবা যে এটা এটা বা এটা সেটা, এটার সাথে আমি একমত, তাহলে যেই বিষয়টা নিয়ে বলা হয়েছে সেটা মানে একদম সহজ বা সুন্দর বা তোমার যেটা মাথায় আসে সেরকম একটা সংজ্ঞা দিতে হবে, এবং কি উদাহরণ দিতে হবে, যেন আইডিয়াটা আরো ক্লিয়ার হয়। তাহলে সমাজের মানুষের কাছে কোনো ব্যক্তির অবস্থান কেমন, সেটাই তার মর্যাদা। সমাজবিজ্ঞানীদের মতে সমাজে শুধু অর্থনীতির ভিত্তিতেই শ্রেণী আছে তা নয়, বরং মানসিকতা, বিবেক, মননশীলতা ইত্যাদির ভিত্তিতে শ্রেণী আছে। মানে কেবলমাত্র সমাজে মানে টাকা পয়সা বেশি আছে না কম আছে এই হিসাবে কিন্তু মর্যাদাটা মানে শুধুমাত্র নাই। মানে টাকা পয়সার ভিত্তিতে অবশ্যই মানুষকে কম মর্যাদা বা বেশি মর্যাদা দেওয়া হয়, কিন্তু এর পাশাপাশি তুমি কতটা শিক্ষিত, তুমি কতটা হলো গিয়ে দয়াশীল, তুমি কতটা সংস্কৃতিমনা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ক্রাইটেরিয়ার উপরেও কিন্তু মানুষজনকে সমাজে ভাগ করা হয় সামাজিক মর্যাদায়। আর শ্রেণীভেদের তারতম্যে সামাজিক মর্যাদার তারতম্য হয়ে থাকে। উদ্দীপকে বর্ণিত সাদিক সাহেব ইংল্যান্ড থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন, তার 2 ছেলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এছাড়া তিনি অনেক টাকা কড়ির মালিক, যা তার সামাজিক মর্যাদাকে বৃদ্ধি করেছে। তাহলে দেখো, একই সাথে সে শিক্ষিত, এর জন্য তার সমাজে দাম বেশি, একই সাথে তার হলো গিয়ে
সন্তানরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এর জন্য তার দাম বেশি। তারপরে সে কি মানুষজনকে সাহায্য সহযোগিতা করে, সে হলো গিয়ে সংস্কৃতিমনা, এবং তার হলো গিয়ে টাকা পয়সা বেশি। তাহলে দেখো বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে তাকে সমাজের কিন্তু মানুষজন খুবই মর্যাদা দেয়, তাই না? স্বাভাবিকভাবে মনে করো যে তুমি একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়েছো, তাহলে আগে তোমার কথা মানুষ যেভাবে শুনতো এখন আর বেশি শুনবে, তাই না? স্বাভাবিক। যেরকম মনে করো যে ছুটিতে আমি যখন গ্রামে যাই বা দেশের বাড়িতে যাই, যখন হলো গিয়ে যারা জানে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, বা যারা হলো গিয়ে তখন শুনছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তারা প্রথম যেই কথাটা আমার সাথে বলে সেটা হলো বিশ্ববিদ্যালয়ের অবস্থা কি, বা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কি। মানে তারা ধরেই নিছে যে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি হয়তো এই বিষয়গুলো নিয়ে ভালো জানবো, তাই না? এবং স্বাভাবিকভাবে আমার মর্যাদাটা সে জায়গায় বেড়ে যায়। বা তুমি মনে করো যদি তুমি কোনো ভালো ইউনিভার্সিটিতে পড়ো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, স্বাভাবিকভাবেই তোমার বাবা মাকে সমাজের লোকজন আরো বেশি মর্যাদার সাথে দেখবে, তাই না? এটাই হলো খুবই কমন বিষয়। সুতরাং আমরা বলতে পারি যে সাদিক সাহেবের জীবনযাত্রায় সামাজিক মর্যাদার বিষয়টি উদ্বুদ্ধ হয়েছে। ওকে, উদ্দীপকে বর্ণিত বিষয়টি সাদিক সাহেবের সামাজিক অবস্থানকে সুদৃঢ় করেছে। তাহলে আমরা সহজ কথা যে সাদিক সাহেব একই সাথে শিক্ষিত, একই সাথে সংস্কৃত মনা, একই সাথে মানুষজনকে সাহায্য সহযোগিতা করে, তারপরে কি তার সন্তানদের অবস্থা ভালো, এবং সে কি বিত্তবান, এর জন্য তাকে সামাজিক মর্যাদায় বেশ উপরের দিকে তিনি অবস্থান করতেছেন। উদ্দীপকে উল্লেখিত বিষয় বা সামাজিক মর্যাদা সাদিক সাহেবের অবস্থানকে সুদৃঢ় করেছে, তাই না? তাহলে সে যদি শিক্ষিত না হতো তেমন একটা, তার সন্তানদের অবস্থা যদি তেমন একটা ভালো না হতো, সে যদি বিত্তবান না হতো, তাই সে যদি সংস্কৃত মনা না হতো, সে যদি মানুষজনকে এভাবে সাহায্য সহযোগিতা না করতো, তাহলে এখন মানুষ তাকে যেভাবে ট্রিট করতেছে, এই বিষয়গুলো তার ভিতরে না থাকলে স্বাভাবিকভাবে সেইভাবে ট্রিট করতো না, তাই না? তাহলে এই বিষয়গুলাই কিন্তু তাকে নিশ্চিত করতেছে তার সামাজিক অবস্থা কি সুদৃঢ় নাকি ভঙ্গুর। সাদিক সাহেব একজন সংস্কৃতিমনা ব্যক্তিত্ব, তার মতো মর্যাদার অধিকারী ব্যক্তিরা সাধারণত সাংস্কৃতিক মানসিকতা পূর্ণ হয়। গ্রামের একজন ভদ্রলোককে আমরা শহরে প্রকৃতির বলে আখ্যায়িত করি, তবে অসামঞ্জস্য পোশাক পরিধান করলে তাকে আমরা বিকৃত মস্তিষ্কের মনে করি। অন্যদিকে সাদিক সাহেব একজন আধুনিক মনন সম্পন্ন মানুষ, যার পোশাকের ব্যাপারেও রুচিশীল হয়ে থাকেন। সমাজের কোনো একজন ব্যক্তি যদি বিপদে পড়েন, তাকে সাহায্য করার জন্য মর্যাদার অধিকারী ব্যক্তি তার সামর্থ্য প্রয়োগ করে থাকেন, মানে সে যতভাবে সম্ভব সাহায্য সহযোগিতা করে থাকে। আমরা সমাজে বা আমরা যখন কোনো বিপদে পড়ি, আমরা সাধারণত সমাজে কার কাছে যাই? যারা শিক্ষিত বা যাদের ক্ষমতা আছে বা যাদের টাকা পয়সা আছে তাদের কাছে যাই না? আচ্ছা, সামগ্রিক উন্নতির জন্য তার ভেতর সকল মানবিক গুণাবলী থাকে। এক্ষেত্রে সাদিক সাহেব একজন মানবিক গুণসম্পন্ন ব্যক্তিত্ব। ব্যক্তির আচার আচরণ অবশ্যই সমাজের কাছে গ্রহণযোগ্য হতে হবে, শুধুমাত্র টাকা পয়সা সামাজিক মর্যাদা দিতে পারে না। এই হিসাবে সাদিক সাহেবের যথার্থ গুণ রয়েছে। তাহলে দেখো, অনেকেই কিন্তু আমাদের সমাজে আছে যাদের টাকা পয়সা বেশি, কিন্তু তারা দেখা যায় যে মানুষজনদের সাহায্য সহযোগিতা করে না, বা তাদের হলো গিয়ে আচার আচরণ ভালো না, বা অন্য কোনো দিক থেকে তারা হয়তো অতটা ভালো অবস্থানে নাই। তাহলে এই যে হলো গিয়ে বিত্তবান, তাদেরকে আমরা কি বলবো? যে টাকা আছে তাও মানুষজনদের দেয় না, বা বিপদে পড়ে মানুষজন এর কাছে আসতেছে, এর কাছে অঢেল টাকা পয়সা আছে, তাও সাহায্য সহযোগিতা করতে হচ্ছে না। তো বলা হয় যে সে জাকাত ফিতরা ঠিক মতো দেয় না। হয়তো সে দেয়, কিন্তু তারপরেও মানুষজন তাকে নিয়ে এই কথা বলে, তার কারণ হলো সে মানুষজনকে হয়তো সাহায্য সহযোগিতা করে নেই। আবার হলো বলা হয়, মানে মনে কর যে সে হালালভাবে ইনকাম করছে, ঠিক আছে, কিন্তু সে মানুষজনকে সাহায্য সহযোগিতা করে না। এর জন্য সমাজের অনেক মানুষজন কিন্তু তখন বানায় বানায় বলে যে এই লোক নিশ্চিত ঘুষ খেয়ে বড় লোক হয়েছে, বা এই লোকের নিশ্চয়ই হলো গিয়ে কালো টাকার ব্যবসা আছে, তাই না? তাহলে শুধুমাত্র বিত্তবান হওয়াই কিন্তু সমাজের মানুষজনের কাছ থেকে মর্যাদা কেবলমাত্র তোমাকে এনে দিতে পারে না, তোমার অন্যান্য গুণগুলো কিন্তু থাকা লাগবে। সবশেষে বা সর্বশেষে আমরা বলতে পারি যে সৎ বৈশিষ্ট্য বা গুণের ভিত্তিতে কোনো ব্যক্তিকে সমাজে একটি বিশেষ অবস্থানে গণ্য করা হলে তাকে মর্যাদা বলা হয়ে থাকে। আর এই হিসাবে উল্লেখিত এসব মর্যাদা সাদিক সাহেবের সামাজিক অবস্থানকে অত্যন্ত সুদৃঢ় করেছে। সহজ কথা, টাকা পয়সা তো লাগবেই, বা টাকা পয়সা জরুরি, কিন্তু তার সাথে সাথে তোমার চারিত্রিক এবং সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক এবং সাহায্য করার মতো টেন্ডেন্সি থাকতে হবে, তাহলেই মানুষ তোমাকে সমাজে পূর্ণাঙ্গভাবে মর্যাদা দিবে। আচ্ছা,
আরেকটা সৃজনশীল সমাজবিজ্ঞানের ছাত্র রাসেল সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে কার্ল মার্কসের মতবাদকে সমর্থন করে। সে মনে করে সামাজিক স্তরবিন্যাস সম্পর্কিত মতবাদগুলোর মধ্যে কার্ল মার্কসের মতবাদটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেননা এ তত্ত্বটি অর্থনৈতিক সম্পর্কের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তাহলে আমরা জানি যে কার্ল মার্কস যখনই কথাবার্তা বলছে, সে বলছে যে বড় লোকরা খারাপ, গরিবরা নিষ্পেষিত, এবং সে সবকিছুকে ইকোনমিক দৃষ্টিভঙ্গি বা ইকোনমিক পার্সপেক্টিভ বা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখার তিনি চেষ্টা করেছেন বা দেখেছেন। আচ্ছা, এস্টেট প্রথা কি? আমরা কিন্তু আগেই বলছি ইউরোপীয় যে একটা বিষয় ছিল, জমি জমার উপর ভিত্তি করে যে ব্যবস্থা গড়ে উঠেছে সেটাকে বলা হয় কি প্রথা? এস্টেট প্রথা। এটা কিন্তু বাংলাদেশ একটা স্টেট, ইন্ডিয়া একটা স্টেট, ওই স্টেট না, এটা স্পেলিং আলাদা। এটা হলো স্টেট, মানে তোমার টাকা পয়সা কেমন কি আছে, সরি, তোমার জমি জমা কেমন কি আছে না আছে, এটার উপর ভিত্তি করে যখন সামাজিক স্তরবিন্যাস করা হয় তখন সেটাকে বলা হয় স্টেট প্রথা। এবং এটা মূলত ইউরোপে ছিল। এটা মূলত কোন দেশে ছিল? এইটা মূলত ইউরোপে ছিল। তার মানে কি এখন নাই, আগে ছিল। আচ্ছা, বয়স সামাজিক অসমতার অন্যতম নির্ধারক। বয়স সামাজিক অসমতার অন্যতম নির্ধারক। স্বাভাবিকভাবে তোমার বয়স কম, তোমার কথা লোকজন পাত্তা দিবে না। তোমার বয়স অনেক বেশি, তোমার কথা লোকজন পাত্তা দিবে না। আচ্ছা, বয়স সামাজিক অসমতার অন্যতম নির্ধারক, কেননা বয়সের কারণেই সামাজিক অসমতা সৃষ্টি হয়। বয়সের ভিত্তিতে সমাজের মানুষকে শিশু, কিশোর, যুবক ও বৃদ্ধ এই চারটি ভাগে বিভক্ত করা যায়। তাহলে দেখো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ বা ক নাম্বারের প্রশ্ন আসে যে বয়সের ভিত্তিতে কয় ভাগে মানুষজনকে ভাগ করা যায়? শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, এই চার ভাগে ভাগ করা হয়ে থাকে। বয়সের ভিত্তিতে সৃষ্ট সামাজিক অসমতার সাথে সামাজিক মূল্যবোধের ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। তার কারণ কি? মনে করো যে তুমি হলে গিয়ে এই শিশু বা কিশোর, বিশেষ করে তুমি শিশু, তাহলে তুমি যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় মতবাদ দিতে যাবে তখন তোমাকে ধরেই নেওয়া হবে যে তুমি বিষয়টা জানো না, বানায় বলতেছো, বা পূর্ণাঙ্গ আইডিয়া নেই, যেন তোমার মতামতটা গ্রহণ করা হবে না। বা যখন হলো গিয়ে তুমি বৃদ্ধ, মানুষ মনে করবে বয়স হয়ে গেছে, কি না কি বলতেছে, আগের মতো চিন্তা ভাবনা করতে পারে না, বা তার বয়স হলো গিয়ে 70-80 বছর, বর্তমান সময়ে কি চলতেছে তার হলো গিয়ে কনসেপ্টটা তুমি নিতে পারবা না, বা তার আইডিয়া তুমি শুনতে পারবা না বা গ্রহণ করবা না। সহজ কথা, মনে করো যে এআই যে হয়েছে, বা যে বিভিন্ন এআই ভিডিও বা এআই ছবি, এটা কিন্তু আমার তোমার মতো বয়সী যারা আছে তারাও এগুলাকে অনেক সময় রিয়েল মনে করে থাকে, মনে করে যে এটা তো রিয়েল, কিন্তু আসলে দেখা যায় যে এআই। তাহলে আমাদের অনেকেরই যে বাবারা বা মায়েরা ফেসবুক চালায়, তারা দেখে এই ধরনের বিভিন্ন এআই ছবি বা ভিডিওকে সত্যি মনে করে তারা কি ফেসবুকে শেয়ার করে, বলে যে ভাই আমি এই সমুদ্রে পড়ে গেছি, কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাচ্ছে না, আপনি ভিডিওটা শেয়ার করে দেন। তারা কিন্তু মনে করতেছে আসলেই বিপদে পড়ছে, শেয়ার করে দেই। তাহলে এরকম বৃদ্ধ কোনো মানুষের কাছ থেকে তুমি স্বাভাবিকভাবে এআই সম্পর্কিত কোনো জ্ঞান বা তথ্য তুমি নিবা না। আবার কোনো ছোট শিশুর কাছ থেকে দেখা যাবে যে তুমি অর্থনৈতিক বা রাজনৈতিক কোনো আইডিয়া তুমি নিতে যাবে না। অবশ্যই কোনো 7-8 বছরের মানুষকে তুমি জিজ্ঞাসা করবা না যে আমি আগামী ইলেকশনে কাকে ভোট দিব, তাই না? তাহলে বয়সের উপরও কিন্তু এক ধরনের বৈষম্য আমরা দেখতে পারি। আচ্ছা, রাসেল সামাজিক স্তরবিন্যাস সম্পর্কিত যে মতবাদটি সমর্থন করেন তা ব্যাখ্যা করো। মানে এখানে মূলত কার্ল মার্কসের যে মতবাদ সেটা আমরা দেখব। উদ্দীপকে রাসেল সামাজিক স্তরবিন্যাস সম্পর্কিত কার্ল মার্কসের দ্বান্দ্বিক বস্তুবাদ মতবাদকে সমর্থন করেন। দ্বান্দ্বিক বস্তুবাদ, তাই না? আচ্ছা, মানে মূলত কনফ্লিক্ট থিওরি। কার্ল মার্কস এই কনফ্লিক্ট থিওরি নিয়ে মূলত কথা বলছে। তাহলে আমরা কনফ্লিক্ট থিওরি নিয়ে দেখি। মতবাদকে সমর্থন করেছে কেননা সামাজিক স্তরবিন্যাস সম্পর্কিত মার্কসের দ্বান্দ্বিক বস্তুবাদ অর্থনৈতিক সম্পর্কের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। দ্বান্দ্বিক বা কনফ্লিক্ট থিওরি মূলত অর্থনৈতিক সম্পর্ক বা ইকোনমিক রিলেশন নিয়ে কথাবার্তা বলে, আর এই বিষয়টি উদ্দীপকে বর্ণিত হয়েছে। মার্কস সামাজিক স্তরবিন্যাস সম্পর্কিত আলোচনায় শ্রেণীকে অধিক গুরুত্ব দেন এবং এক শ্রেণীর সাথে অন্য শ্রেণীর দ্বন্দ্বমূলক সম্পর্ক লক্ষ্য করেন। যে আমরা কি দেখি, বিত্তবান যারা আছে, উচ্চবিত্ত আছে, তাদের সাথে মধ্যবিত্তের এক ধরনের ক্র্যাশ আছে, তারা হয়তো সেভাবে পছন্দ করে না। আবার দেখা যাচ্ছে যে উচ্চবিত্ত বা মধ্যবিত্তদের বাসায় নিম্নবিত্ত কেউ যখন হলো গিয়ে আসে, কাজ করতে আসে, তাকে যখন খাইতে দেয়, তাকে যদি বলা না হয় যে আপনি টেবিল চেয়ারে বসে খান, সে দেখবে স্বাভাবিকভাবে নিচে বসে খাচ্ছে, তাই না? বা রান্নাঘরে যেয়ে খাচ্ছে। আবার মনে করো যে এই উচ্চবিত্তরা কখনো মধ্যবিত্তদের আপন মনে করে না, নিম্নবিত্তরা কখনো মধ্যবিত্ত বা উচ্চবিত্তদের আপন মনে করে না, তাই না? তাইলে তাদের ভিতরে এক ধরনের ক্ল্যাশ বা কনফ্লিক্ট বা দ্বন্দ্ব কি লেগেই থাকে।
মার্কস সামাজিক স্তরবিন্যাস সম্পর্কিত আলোচনায়, আচ্ছা যেটা বললাম, মার্কস উৎপাদন যন্ত্রের সাথে সম্পর্কের ভিত্তিতে সমাজকে দুটি শ্রেণীতে ভাগ করেছেন। একটা হলো উৎপাদন যন্ত্রের মালিক বা পুঁজিপতি শ্রেণী, বা যেটাকে বলা হয় বুর্জুয়া শ্রেণী। সেটাকে কি বলা হয়? বুর্জুয়া শ্রেণী। সেটাকে বলা হয় বুর্জুয়া শ্রেণী। আর সর্বহারা শ্রেণী বা শোষিত শ্রেণী, যেটাকে বলা হয় প্রোলেতারিয়েত। বুর্জুয়া আর তাহলে প্রোলেতারিয়েত। মার্কসের কথায় যারা হলো গিয়ে কোনো প্রোডাক্ট উৎপাদন করে বা যারা হলো গিয়ে উৎপাদনের সাথে সম্পর্কিত, তাদেরকে বলা হয় বুর্জুয়া বা বুর্জুয়াজি, বা হলো এই যে মালিক বা পুঁজিপতি শ্রেণী। আর যারা এরকম উৎপাদন করে না, যাদের এরকম টাকা পয়সা নেই, বা যারা এই বুর্জুয়াদের আন্ডারে বা মালিকদের আন্ডারে কাজ করে, তাদেরকে বলা হয় সর্বহারা শ্রেণী বা শোষিত শ্রেণী বা প্রোলেতারিয়েত। উল্লেখিত দুটি শ্রেণী পরস্পর স্বার্থ বিরোধী, মানে তাদের স্বার্থ বা তাদের হলো গিয়ে যে টেন্ডেন্সি বা তাদের যে ইচ্ছা একটার একটার বিরোধী। কিভাবে? কারণ হলো এই বুর্জুয়ারা সবসময় তাদের টেন্ডেন্সি এরকম যে শ্রমিকদের বা প্রোলেটারিদের যত কম টাকা, যত কম পারিশ্রমিক, যত কম বেতন দিয়ে তাদের কাছ থেকে বেশি ইনকাম করানো যায়, তাই না? এর জন্য দেখবা কিছুদিন পর পর শ্রমিকরা হলো গিয়ে বলে যে আমাদের এখনো টাকা দেয় নাই, বা আমাদের হলো গিয়ে অল্প টাকা ওভারটাইম করাচ্ছে, আমরা হলো গিয়ে কাজ করব না। তারা দেখা যায় যে তোমার ফ্যাক্টরির সামনে বসে যায়, ফ্যাক্টরির তালায় ফ্যাক্টরির গেটে তালা লাগায় দেয়, তারপর হলো গিয়ে তাদের মালিকের বাসার সামনে চলে যায়, তারা অবরোধ করে, তাই না? এই ধরনের বিভিন্ন জিনিসগুলো দেখি। এখন মালিকরা শ্রমিকদের সাথে যদি ন্যায্য আচরণ করতো, তাদেরকে যদি ন্যায্য বেতন দিত, তাদেরকে যদি এরকম জোর করে ওভারটাইম না করাইতো, যদি না বলতো, এই যে ঈদের সিজন না, এখন দেখবা বেশিরভাগ ফ্যাক্টরিতে বলছে যে এই পরিমাণে কাপড় বা এই পরিমাণে অর্ডার যদি ফুলফিল না করা হয়, তাহলে তাদের মানে তাদের বোনাস তো দূরের কথা, ঈদের বেতনও তাদের আটকায় রাখবে, তাই না? এটা তো এক ধরনের শোষণ অবশ্যই। তাহলে কি তাদের দুটি শ্রেণী পরস্পর স্বার্থ বিরোধী, তাদের তাহলে উদ্দেশ্য বিরোধী। তাছাড়া মার্কস শ্রেণী সম্পর্কে গবেষণা করতে গিয়ে দেখেন কিভাবে সমাজে বুর্জোয়া শ্রেণীর উদ্ভব ঘটে এবং পুঁজিবাদী সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। আচ্ছা, তিনি ব্যাখ্যা করেন কিভাবে সর্বহারা শ্রেণীর উৎপত্তি হয় এবং তারা সংঘবদ্ধ হতে থাকে। তাহলে এখানে কি বলছে? কেবলমাত্র যে তাদের পার্থক্যর কথাই কার্ল মার্কস বলছে এরকম না, তিনি বলছেন যে কিভাবে বুর্জোয়া শ্রেণীর উদ্ভব ঘটে, এবং তিনি এটাও বলছেন যে কিভাবে তোমার সর্বহারা শ্রেণীরা সংঘবদ্ধ হয় এবং তারা একসময় কি এই বুর্জোয়াদের বা এই পুঁজিপতিদের এগেনস্টে বিপ্লব করবে। মানে এটা কার্ল মার্কসের একটা প্রেডিকশন যে বুর্জোয়ারা প্রোলেটারিয়েটদের এত পরিমাণে শাসন করবে, এত পরিমাণে শোষণ করবে, যে একসময় প্রোলেটারিয়েটরা একটা সংঘবদ্ধ হবে, একটা গ্রুপ খুলবে, একটা কমিউনিটি খুলবে, একটা অ্যাসোসিয়েশন খুলবে এবং বুর্জোয়ারা তাদের প্রতি যে অন্যায় অবিচার করতেছে তাদের বিরুদ্ধে তোমার এই প্রোলেটারিয়েটরা এক ধরনের বিদ্রোহ করবে, এক ধরনের বিপ্লব করবে, যেটাকে বলা হয় এই যে প্রোলেটারিয়েট বিপ্লব বা প্রোলেটারিয়ান রেভলিউশন। এবং এর মাধ্যমেই পুঁজিবাদের পতন ঘটবে, বুর্জোয়াদের পতন ঘটবে, তোমার ক্যাপিটালিস্টদের পতন ঘটবে, বা পুঁজিবাদী সমাজ ব্যবস্থার পতন ঘটবে এবং সমাজতন্ত্রের প্রতিষ্ঠা হবে। এটা হলো গিয়ে কার্ল মার্কসের একটা প্রেডিকশন, কিন্তু যদিও এই প্রেডিকশনটা কি বাস্তবায়ন এখনো হতে দেখা হয়নি, যার বিভিন্ন কারণ আছে। এইটা হলো গিয়ে উচ্চ লেভেলের আলোচনা, সেটা আমরা আপাতত না যাই। আচ্ছা, পুঁজিপতির সাথে সর্বহারাদের শ্রেণীদ্বন্দ্ব চলতে থাকে। মার্কস সর্বহারাদের শ্রেণী সচেতনকে দুটি পর্যায়ে বিভক্ত করেছেন, শ্রেণী সচেতনহীন এবং শ্রেণী সচেতন। মানে যারা যেই সব প্রোলেটারিয়েটরা সচেতন যে তাদেরকে শোষণ করা হচ্ছে বা তাদেরকে এক ধরনের দামায় চাপায় রাখা হচ্ছে, তারা শ্রেণী সচেতন, এবং এই ধরনের সচেতনতা বা কনসাসনেস যাদের মধ্যে নাই, তারা শ্রেণী সচেতনহীন। মার্কস মনে করেন যেহেতু প্রত্যেকটি সমাজে শ্রেণীদ্বন্দ্ব রয়েছে, তাই এই দ্বন্দ্বের কারণে একসময় পুঁজিবাদী সমাজ ধ্বংস হয়ে যাবে, যেটার কথা আমরা বললাম। এটা এমনি ধ্বংস হবে না, এটা প্রোলেটারিয়েট বিপ্লবের মাধ্যমে ধ্বংস হবে বলে কার্ল মার্কস বলেছেন। তারপর সমাজতান্ত্রিক সমাজ এবং সর্বশেষে শ্রেণীহীন সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হবে। মার্কস এই মতবাদটি দ্বন্দ্বমূলক তত্ত্ব নামে পরিচিত। সুতরাং উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় মার্কসের দ্বন্দ্বমূলক তত্ত্বটি সমাজের স্তরবিন্যাস বিশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে। বুঝলাম। উদ্দীপক দ্বারা নির্দেশকৃত তত্ত্বটি অর্থনৈতিক সম্পর্কের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তাহলে দেখো কার্ল মার্কসের বলছি তো, কার্ল মার্কস
দুইটা বিষয় নিয়ে সবসময় কথা বলে, একটা মালিক শ্রমিক কিভাবে মানে শোষণ করে, এবং সব বিষয়কে সে অর্থনৈতিক লেন্স বা ইকোনমিক লেন্স থেকে বা দৃষ্টিভঙ্গি বা পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করেছেন। উদ্দীপকে উল্লেখিত মার্ক্সের দ্বন্দ্বমূলক তত্ত্বটি অর্থনৈতিক সম্পর্কের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, মানে ডিরেক্ট সম্পর্কিত। মার্ক্স দ্বন্দ্বমূলক তত্ত্বে ব্যাখ্যা করেন সমাজের মূল কথাই হলো অর্থনৈতিক সম্পর্ক, মানে তিনি বলেছেন সমাজটা রিভলভ করে বা সমাজটা তোমার পরিচালিত হয় অর্থনৈতিক তোমার মাধ্যমে। এই হিসাবে বা এইটার জন্য কার্ল মার্ক্স সমাজকে বা সমাজের যে ইনস্টিটিউশন সেটাকে দুই ভাগে ভাগ করছে। একটা কি, একটা হলো তোমার বেস স্ট্রাকচার, একটা হলো বেস, আর বেসের উপরে আছে সুপার স্ট্রাকচার। বেস স্ট্রাকচার মানে কি, সেটা হলো অর্থনৈতিক মানে সমাজের অর্থনৈতিক যত যা কর্মকাণ্ড আছে সেটা হলো বেস, মানে ভিত্তি, সমাজের ভিত্তি অর্থনৈতিক। আর সুপার স্ট্রাকচার মানে কি, অর্থনৈতিকের উপরে যা যা ডিপেন্ড করে সেটা হলো সুপার স্ট্রাকচার, যেরকম বাকি সব। তাহলে কার্ল মার্ক্সের মতো সমাজের বেস বা সমাজের ভিত্তি যদি অর্থনৈতিক হয় তাহলে তার দৃষ্টিভঙ্গি অর্থনৈতিক। আচ্ছা, আর এটাকে কেন্দ্র করে সমাজের শ্রেণীর সৃষ্টি হয়, তাহলে সমাজের শ্রেণীর সৃষ্টি হয় কোনটাকে কেন্দ্র করে, অর্থনৈতিক। মানে কার্ল মার্ক্স বলেছে যে অর্থনৈতিক বা অর্থনীতির হিসাবেই সমাজের শ্রেণীর মানে জন্ম হয়েছে। তাহলে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, এক যাদের হলো গিয়ে সম্পদ আছে, যাদের সম্পদ নেই, এবং যাদের সম্পদ আছে, এই দুই ভাগে ভাগ করা হয়। এই দুই ভাগে ভাগ করা হয়, তাহলে যাদের সম্পদ আছে তারা কারা, তারা হলো বুর্জোয়া। যাদের সম্পদ নেই যারা, তারা প্রোলেটারিয়াত। মার্ক্স তার বিখ্যাত বই দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বারবার আসে, যে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো কার লেখা, দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো লেখা কার্ল মার্ক্সের। গ্রন্থে সমাজ কাঠামোকে দুই ভাগে ভাগ করেছেন, এই যে মৌল কাঠামো আর উপরিকাঠামো। এইটাই হলো তোমার মৌলিক কাঠামো বা মৌল কাঠামো, বেস স্ট্রাকচার, আর উপরিকাঠামো হলো এই সুপার স্ট্রাকচার। তাহলে এটা কোন বই বলছে, এটা বলছে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো বইয়ে। মৌলিক কাঠামো বলতে তিনি সমাজের বস্তুগত ও অর্থনৈতিক ভিত্তির কথা বুঝিয়েছেন। মার্ক্স বলেন অর্থনীতি হলো সমাজের মূল কাঠামো বা মৌল কাঠামো, মানে মূল ভিত্তি। অন্যদিকে অর্থনীতির উপর ভিত্তি করে গড়ে ওঠা উপরিকাঠামো বলতে সামাজিক অন্যান্য যে প্রতিষ্ঠান, যেরকম হলো গিয়ে পরিবার, শিক্ষা, ধর্ম, সরকার, বা হলো গিয়ে তোমার রাজনৈতিক দল বা রাজনৈতিক অর্গানাইজেশন, সেইগুলা হলো উপরিকাঠামো। মার্ক্স মনে করেন মৌলিক কাঠামোর পরিবর্তন হলে আবশ্যকভাবে উপরিকাঠামো পরিবর্তন সাধিত হয়। তাহলে মনে করো যে এটা একটা বিল্ডিং, এটা দুইতলা বিল্ডিং, তাহলে এই নিচতলার বিল্ডিং এ নিচতলাতে যদি পরিবর্তন হয় বা নিচতলা যদি ভেঙে যায় বা নিচতলা যদি পতন ঘটে, তাহলে স্বাভাবিকভাবে এই উপরতলা কি এফেক্টেড হবে না? তাহলে কার্ল মার্ক্স বলতেছে যে সমাজের অর্থনৈতিক পরিবর্তন যদি ঘটে তাহলে বাকি সব ক্ষেত্রেও কি পরিবর্তন ঘটবে আবশ্যকভাবে, উপরিকাঠামোর পরিবর্তন সাধিত হয়। তার মতে অর্থনীতি সমগ্র সমাজ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। এই অর্থনীতিকে কেন্দ্র করে সমাজে দুটি শ্রেণীর সৃষ্টি হয়, এক শ্রেণী যারা উৎপাদন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে বা বুর্জোয়া শ্রেণী, যেটা অলরেডি বললাম। অন্যদিকে যারা উৎপাদন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারছে না বা সর্বহারা শ্রেণী বা প্রোলেতারিয়া শ্রেণী। এভাবে সমাজকে এক শ্রেণী দ্বারা অন্য শ্রেণী শোষিত হলে শ্রেণীদ্বন্দ্ব অনিবার্যভাবে দেখা যায়। শ্রেণীদ্বন্দ্বের সুন্দর একটা ইংরেজি আছে, তোমরা যখন সৃজনশীল লিখবা এরকম ইংরেজি প্রতিশব্দ কিন্তু অবশ্যই বলবা। সেটা কি ক্লাস কনফ্লিক্ট, যার মূলে রয়েছে অর্থনৈতিক ক্রিয়াকর্ম। মোট কথা কার্ল মার্ক্স মনে করেন শ্রেণীদ্বন্দ্ব হবে অর্থনীতিকে কেন্দ্র করে। তাহলে কোনটাকে কেন্দ্র করে? অর্থনীতিকে কেন্দ্র করে। এটাও কিন্তু এমসিকিউ বা ক নাম্বারে আসার মতো একটা তথ্য। সুতরাং আমরা বলতে পারি মার্ক্সের দ্বন্দ্বমূলক তত্ত্বটি অর্থনৈতিক সম্পর্কের সাথে কেমন ভাবে জড়িত, প্রত্যক্ষ বা ডিরেক্ট জড়িত। আচ্ছা, পরেরটা দেখি। সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় বিশ্বের মাত্র 99 জন মানুষ বিশ্বের অর্ধেক সম্পদের মালিক। তাদের কারো কারো ব্যক্তিগত সম্পত্তি কোনো রাষ্ট্রের সম্পত্তি থেকেও বেশি। অর্থাৎ বিশ্বের সম্পদের বন্টন ব্যবস্থা অত্যন্ত অসম, যা মানুষের মধ্যে ব্যাপক সামাজিক বিভাজন তৈরি করে। অনেক বলা হয় যে 10% ওয়েলথ আছে 90% পিপলের কাছে।
বিশ্বের যে 10% ওয়েলথ সেটা 90% মানুষের কাছে আছে, আর 90% ওয়েলথ আছে 10% মানুষের কাছে। সহজ কথা, আমি যে ক্লাস করতেছি এবং যে অফিসে দাঁড়ায় ক্লাস করাচ্ছি এবং তোমরা যারা যারা দেখতেছো, আমাদের সবার সম্পত্তি এবং আমাদের পরিবারের সবার সম্পত্তিও যদি এক করা হয়, তাহলে কি একা হলো গিয়ে যে তোমার ইলন মাস্কের সম্পত্তির থেকে বেশি হবে? কখনোই না। আচ্ছা, সিডো এর পূর্ণরূপ লেখো। সিডো এর পূর্ণরূপ লেখো। সিডো এর পূর্ণরূপ কিন্তু একটু জটিল এবং বড়। কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ all forms of discrimination against women. Convention on the elimination of all forms of discrimination against women. তাহলে এই যে কনভেনশনের সি, এলিমিনেশনের ই, তারপরে ডিসক্রিমিনেশনের ডি, এগেনস্টের এ, আর উইমেনের ডব্লিউ, সিডো। এটা কি? সিডো, তাই না? আচ্ছা, এবং এই ধরনের বিষয়ের কয়েকটা জিনিস তোমার জানতে হবে, সেটা হলো ফুল ফর্ম বা পূর্ণরূপ জানতে হবে, যে সিডো এর পূর্ণরূপ কি, ফুল ফর্ম কি, ইউনেস্কো, ইউএন, হাবি জাবি, এফএও, যা যা আছে ফুল ফর্ম জানতে হবে। এইটার প্রতিষ্ঠা সাল জানতে হবে, সদর দপ্তর জানতে হবে, তারপরে জানতে হবে তোমার টোটাল মেম্বার, আর বাংলাদেশ কত সালে এটার অংশ হয়। এই 5টা জিনিস জানতে হবে। কেবলমাত্র যে তোমাদের সমাজবিজ্ঞানের জন্য দরকার এরকম না, সবচেয়ে বেশি দরকার হলো গিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পরীক্ষা, যেটা তোমরা আশা করে সবাই দিবা। এইখানে কিন্তু এই ধরনের কোনো প্রতিষ্ঠানের যেই তোমার পূর্ণরূপ, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়, এটার হলো গিয়ে প্রধান বা সদর দপ্তর কোথায়, এটার তোমার সদস্য সংখ্যা কত, বাংলাদেশ কততম সদস্য বা কত সালে হয়েছিল এটা, এবং এটার কি মহাসচিব মানে প্রধান, মহাসচিব বা প্রধান, এটাও জানতে চাওয়া হয়। এই বিষয়গুলো একটু কি মাথায় রাখতে হবে। ওকে, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। অকবার্ন ও নিমকফ সামাজিক স্তরবিন্যাস বলতে কি বুঝিয়েছেন? আচ্ছা, সামাজিক স্তরবিন্যাস বলতে কি বুঝিয়েছেন দেখি। সমাজবিজ্ঞানী অকবার্ন ও নিমকফ সামাজিক স্তরবিন্যাসকে নিয়ন্ত্রিত অসমতা বলে আখ্যায়িত দিয়েছেন, মানে কন্ট্রোলড ইনইকুয়ালিটি। নিয়ন্ত্রিত মানে কন্ট্রোলড, আর অসমতা ইনইকুয়ালিটি বলে আখ্যা দিয়েছেন। কি বলেছেন? কন্ট্রোলড ইনইকুয়ালিটি। কন্ট্রোল ইনইকুয়ালিটি। আচ্ছা, সামাজিক ভূমিকা ও কার্যাবলীর ভিত্তিতে জনগোষ্ঠী উঁচু নিচু স্তরে সংগঠিত। তাদের মতে স্তরবিন্যাস বা স্তরায়ন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজে ব্যক্তি বা গোষ্ঠীকে মোটামুটি স্থায়ীভাবে উঁচু নিচু পর্যায়ে ক্রমানুসারে সাজানো হয়। স্বাভাবিকভাবে একটা অফিসে যদি দেখি, তাহলে অফিসের অফিসারের যে মর্যাদা, কেরানির কি সেই মর্যাদা? না। বা একটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রিন্সিপালের যে মর্যাদা, অন্য শিক্ষকের সেই মর্যাদা নাই। আবার শিক্ষকের যে মর্যাদা সেটা শিক্ষার্থীদের নেই, তাই না? আবার শিক্ষার্থীদের যে মর্যাদা সেটা মনে করো যে মানে তোমাদের স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ঝাড়ুদার বা যারা হলো গিয়ে অফিসের টুকটাক কাজ করে, তাদেরও কিন্তু সেই মর্যাদা নেই। তাহলে কাজের উপর ভিত্তিতে সমাজের বিভিন্ন স্তর এভাবে ভাগ করা হয়েছে, এবং এটা কে বলেছেন? এটা বলেছেন, এই ধরনের আইডিয়া দিয়েছেন সমাজবিজ্ঞানী অকবার্ন ও নিমকফ। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত বিষয় প্রকারভেদ ব্যাখ্যা করো। তাহলে এটা কি, যে অনেক সম্পদ গুটি কয়েক মানুষের কাছে আছে, আর গুটি কয়েক সম্পদ অনেক মানুষের কাছে আছে। তাই এটা উদ্দীপকে উল্লেখিত বিষয়টির প্রকারভেদ ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত বিষয়টি হচ্ছে কি? সামাজিক অসমতা। তাহলে সামাজিক অসমতা কেন? তার কারণ হলো যে অনেক সম্পদ অল্প লোকের কাছে। তাহলে যত মানুষ আছে তাদের সবার সম্পদ বা তাদের ওয়েলথ যদি সমান হতো, তাহলে তখন কি আমরা সামাজিক অসমতা বলতাম? তখন আমরা বলতাম সামাজিক সমতা। সামাজিক অসমতা বলতে প্রাতিষ্ঠানিক অসমতাকেই বোঝায়। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজে বসবাসরত দুই বা ততোধিক জনগোষ্ঠীর মর্যাদা, শ্রেণী, বর্ণপ্রথা এবং লিঙ্গের ভিত্তিতে একে অপর থেকে পৃথক করা হয়। তা আচ্ছা, ঠিক আছে।
তাহলে সামাজিক অসমতায় কেবলমাত্র কিন্তু অর্থনৈতিক বিষয়টা দেখা হয় না, তাদের মর্যাদা, তাদের শিক্ষা দীক্ষা, তাদের হলো গিয়ে তোমার লৈঙ্গিক বৈশিষ্ট্য, মানে পুরুষটা নারী, বর্ণপ্রথা, তাদের হলো গিয়ে শ্রেণী, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। যখন একটি গোষ্ঠীর সাথে অন্য গোষ্ঠীর তুলনা করা হয় তখন তাদের মধ্যে সুযোগ সুবিধা, দান অনুদান, বিধি নিষেধ ও নৈতিকতার ভিত্তিতে যে পার্থক্য পরিলক্ষিত হয় তাই কি সামাজিক বৈষম্য বা সোশ্যাল ইনইকুয়ালিটি। তাহলে দেখো সোশ্যাল ইনইকুয়ালিটির কিন্তু আমরা কি পেয়ে গেলাম, একটা সংজ্ঞা পেয়ে গেলাম, এবং এই সংজ্ঞার ভিতরেই কিন্তু কি অনেক বৈশিষ্ট্য লুকিয়ে আছে। ওকে, সমাজে বিভিন্ন প্রকার অসমতা দেখা যায়, যেমন লিঙ্গভিত্তিক অসমতা। লিঙ্গ সামাজিক অসমতার অন্যতম নির্ধারক। পুরুষ ও নারী লিঙ্গভেদে দোহাই দিয়ে সমাজ নারী পুরুষ সম্পর্কে অসমতা সৃষ্টি করেছেন। বয়স ভেদেও সামাজিক অসমতা তৈরি হয়। বয়স ভিত্তিক অসমতা প্রাকৃতিক কারণে সৃষ্ট মনে হলো এর পিছনে শক্তিশালী সামাজিক ও সাংস্কৃতিক কারণ রয়েছে। মানে বলতেছে যে এটা একটা নর্মালি আমাদের মনে হইতে পারে যে জন্মগত বিষয় বা হলো গিয়ে প্রাকৃতিক বিষয় বা ন্যাচারাল বিষয়, কিন্তু না, এইটাকে এর পিছনে শক্তিশালী সামাজিক ও সাংস্কৃতিক কারণ রয়েছে, যেটাকে বলা হয় সোশিওলজির ভাষায় সোশ্যালি কনস্ট্রাক্টেড। সোশ্যালি কনস্ট্রাক্টেড মানে সমাজই কনস্ট্রাক্ট বা তৈরি করে দিচ্ছে আমরা কাদেরকে বেশি মর্যাদা দিব বা কম মর্যাদা দিব, এবং এটা মানে এত সময় ধরে চলে আসতেছে যে আমাদের মনে হয় এটাই ন্যাচারাল, কিন্তু এটা আসলে ন্যাচারাল না। আবার ক্ষমতা, সম্পত্তি, মালিকানা, প্রতিপত্তি, মর্যাদা ইত্যাদির ভিত্তিতেও সামাজিক অসমতা তৈরি হয়। মানে কেবলমাত্র তোমার লিঙ্গর কারণে হয় না, এখানে তোমার কেমন কেমন ক্ষমতা আছে, তোমার কেমন সম্পত্তি আছে, কেমন মালিকানা আছে, কেমন প্রতিপত্তি আছে, কেমন মর্যাদা আছে, এই বিভিন্ন ক্রাইটেরিয়ায় কিন্তু সামাজিক অসমতা তৈরি হয়। ক্ষমতার মাত্রার উপর মানুষের বিভিন্ন শ্রেণী কি বিভক্ত। তাহলে আমরা যখন সমাজের শ্রেণী বিভাজন করতে যাব তখন অনেক ধরনের ক্রাইটেরিয়ার উপর মেনটেন করে আমাদের করতে হবে। উদ্দীপকে প্রকাশিত প্রতিবেদনে দেখা গিয়েছে বিশ্বের ৯৯ জন মানুষ পৃথিবীর অর্ধেক সম্পদের মালিক, অর্থাৎ উদ্দীপকটি সামাজিক অসমতাকে নির্দেশ করেছে। স্বাভাবিকভাবে পৃথিবীর মেজরিটি সম্পদ যদি বা অর্ধেক সম্পদ যদি ৯৯ মানুষের কাছে থাকে, তাহলে যে বাকি কোটি কোটি মানুষের কাছে যে বাকি 50% সম্পদ আছে, তাহলে এটা কি এক ধরনের বৈষম্য না, এক ধরনের অসমতা না? আচ্ছা, ঘ নাম্বার প্রশ্ন, লিঙ্গ বৈষম্য কিভাবে উদ্দীপকে উল্লেখিত বিষয়ের সাথে সম্পর্কিত, মতামত দাও। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত বিষয়টি সামাজিক অসমতা এবং লিঙ্গর সাথে এটা কিভাবে সম্পর্কিত আমরা দেখব। সামাজিক অসমতা হচ্ছে সেই ব্যবস্থা যেখানে মর্যাদার দিক থেকে সব মানুষ সমান অধিকার পায় না। তাহলে দেখো এখানে কিন্তু সামাজিক অসমতার আরেকটা কি ডেফিনেশন দেওয়া আছে, অর্থাৎ সামাজিক অসমতা বলতে আমরা বুঝি কাঙ্ক্ষিত বিষয়বস্তুতে অসম অধিকার। এখানে একটা ছোট এবং খুব প্রিসাইজ একটা সংজ্ঞা। লিঙ্গ সামাজিক অসমতার অন্যতম নির্ধারক, মানে লিঙ্গকে ভিত্তি করেই অনেক ধরনের সামাজিক অসমতা আমরা দেখতে পারি। আচ্ছা, নারী পুরুষের মধ্যে জীববিজ্ঞানের নিয়মে যে পার্থক্য তাকে লিঙ্গ বলে চিহ্নিত করা হয়। আচ্ছা, এই লিঙ্গ পার্থক্যের জন্যই মানব জাতি দুটি অংশে বিভক্ত, পুরুষ এবং নারী। আচ্ছা, প্রাকৃতিক কারণে লিঙ্গভিত্তিক অসমতার উদ্ভব হলো সমাজ জীবনে এটি সুদূর প্রসারী প্রভাব পরিলক্ষিত হয়। মানে জীববিজ্ঞানে জাস্ট তুমি পুরুষ তোমার নারী বা তোমার এক্স ক্রোমোজোম XY ক্রোমোজোম এটার উপর ভিত্তি করে পুরুষ নারী নির্বাচন করে জীববিজ্ঞানের কাজ শেষ। কিন্তু এই যে পুরুষ এবং নারী, একজন পুরুষ হওয়ার কারণে বা একজন নারী হওয়ার কারণে একজন দেখা যাচ্ছে এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে এবং আরেকজন এই সুযোগ সুবিধা থেকে কি ব্যাহত হচ্ছে। এটাই মূলত লৈঙ্গিক বৈষম্য, যেটা সমাজবিজ্ঞানে আলোচনা করা হয় খুবই ডিপভাবে। সম্পদের অসম বন্টন যে লিঙ্গ বৈষম্যের সাথে সম্পর্কিত তা আমাদের সমাজ ব্যবস্থার প্রতি দৃষ্টি দিলেই স্পষ্ট হয়। যেমন ইসলামে ধর্ম লিঙ্গভেদে সম্পদের বন্টন করা হয়, মানে পুরুষরা এক ধরনের সম্পদ পায়, নারীরা আরেক ধরনের সম্পদ পায়, কম বেশি আর কি। একটি ছেলে পিতার সম্পত্তিতে যে অংশ পায় একটি মেয়ে তার অর্ধেক পরিমাণে পায়। আবার হিন্দু ধর্মে মেয়েদেরকে পিতার সম্পত্তি থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়। যদি ইসলাম ধর্মে বলা আছে যে পুরুষ ভাই যেরকম পাবে বোন তার অর্ধেক পাবে, কিন্তু সেই বোন তার আবার হাজবেন্ডের কাছ থেকেও পাবে। আচ্ছা, আবার হিন্দু ধর্মে মেয়েদেরকে পিতা সম্পত্তি থেকে সম্পূর্ণভাবে কি বঞ্চিত করা হয়, মানে বাদ দেওয়া হয়। আর ইসলাম ধর্মে কি অর্ধেক দেওয়া হয়।
এমনিভাবে সম্পদ অর্জনের প্রতিযোগিতায় নেমেও মেয়েরা পিছিয়ে পড়ে বা পুরুষ শাসিত সমাজে তাদের পিছিয়ে রাখে। যেমন একটি কারখানায় পুরুষ শ্রমিক ও নারী শ্রমিক সমান কাজ করলেও পারিশ্রমিকের বেলায় পুরুষদেরকে কি বেশি প্রাধান্য দেওয়া হয়। মানে মনে করো যে একজন পুরুষ এবং একজন নারী একই পরিমাণে কাজ করছে, কিন্তু তারপরও বলা হয় যে ও পুরুষ, ওর পরিবার দেখা লাগে, ওকে টাকা বেশি দিব, বা দেখা গেছে যে তোমাকে বলবে তুমি নারী, তুমি কাজ কম করছো, তুমি তো বেশি কাজ করতে পারো না, এজন্য তুমি অল্প টাকা পাবা। বা অনেক সময় দেখা যায় যে একই প্রতিষ্ঠানে একজন পুরুষ এবং একজন নারী সেম কোয়ালিটি, সেম ক্যালিবার, সেম যোগ্যতা, সেম জায়গা থেকে পড়াশোনা করছে, কিন্তু তারপরও পুরুষকে সেখানে কি অগ্রাধিকার দেওয়া হয়। এটাই মূলত লিঙ্গ বৈষম্য। উদ্দীপকের প্রতিবেদনের মাধ্যমে যে বিষয়টি দেখানো হয়েছে তা হলো সামাজিক অসমতা, এবং এই অসমতার জন্য লিঙ্গ বৈষম্য সরাসরি সম্পর্কযুক্ত, যা উপরের আলোচনায় কি প্রতিভাত হয়ে উঠেছে বা উপরের আলোচনায় আমরা কি দেখতে পারি। আচ্ছা, তারপরে এইটা তোমাদের একটা SW থাকবে, আমি তারপরেও বলে দিচ্ছি কিভাবে উত্তর করবে বা কিভাবে কি। বকুলের স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যায়। একটি ছেলে স্বামী একটি মেয়ে হেনাকে নিয়ে বুকুল আর্থিক এবং সামাজিকভাবে দিশেহারা হয়ে পড়ে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকে বিধবা ভাতার ব্যবস্থা করে দেন। সে একটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে ছাগল পালন শুরু করে। বুকুলের মেয়ে হেনা স্কুল থেকে উপবৃত্তি পায়। অপরদিকে বুকুলের ছেলে স্বামী প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে কুয়েতে যায়। বর্তমানে তারা সচ্ছলভাবে জীবনযাপন করছে। সামাজিক স্তরবিন্যাসের ধরন কয়টি? সামাজিক স্তরবিন্যাসের ধরন হলো 4টি। কি কি? একটা হলো দাস প্রথা, মানে যেখানে মালিক এবং দাস দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বর্ণ প্রথা বা কাস্ট সিস্টেম, যেটা মূলত হিন্দুদের ওইখান থেকে মূলত ইন্সপিরেশন নিয়ে নেওয়া, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব, শূদ্র। আচ্ছা, তারপর হলো সামন্ত প্রথা বা এস্টেট সিস্টেম, যেটা মূলত ইউরোপে দেখা যেত, যে প্রথমে হলো যাজক শ্রেণী, তারপরে হলো গিয়ে যেই রাজা রানী বা তাদের পরিবার, এবং তারপরে কমনার্স মানে বাকি সব। তারপরে হলো সামাজিক শ্রেণী বা সোশ্যাল ক্লাস, মানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। মধ্যবিত্তকে আবার ভাগ করছে যে উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এরকম। ওকে, জেন্ডার বলতে কি বুঝে, এটা তো আমরা অলরেডি আলোচনা করছি, যে নারী পুরুষের সম্বন্ধীয় মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিক বোধই জেন্ডার। উদ্দীপকে তোমার পাঠ্যবের কোন বিষয়টি ইন্ডিকেট করেছে? এটা হলো সোশ্যাল সিকিউরিটি, সামাজিক নিরাপত্তা বা সোশ্যাল সিকিউরিটি। সোশ্যাল সিকিউরিটিকে অনেক দেশই, অনেক উন্নতশীল মানে উন্নত দেশ এটাকে তোমার মৌলিক অধিকারের ভিতরে ফেলে। যেরকম আমরা কি জানি, আমাদের মৌলিক অধিকার কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন, বা কেউ কেউ হলো কি শিক্ষা চিকিৎসা পর্যন্ত হলো গিয়ে রাখে। কিন্তু অনেক দেশেই এই সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিরাপত্তাও তোমার মৌলিক অধিকারের অংশ। সামাজিক নিরাপত্তা মানে এই না যে সমাজ তোমাকে সিকিউরিটি দিবে, যে তোমাকে কে যেন মানে হনন না করে বা ক্ষতি না করে, এরকম না। সামাজিক সিকিউরিটি হলো এক কথায় তোমার অর্থনৈতিক সিকিউরিটি। মনে করো তুমি বিধবা, তুমি কাজ পাচ্ছ না, তাহলে তোমাকে কাজের সুযোগ করে দেওয়া, তোমাকে আর্থিকভাবে সহযোগিতা করা। বা মনে করো তুমি পড়াশোনা করতে যাচ্ছ, তোমাকে হলো গিয়ে লোন দেওয়া। বা তুমি চাকরি বাকরি খুঁজতেছো কিন্তু চাকরি বাকরি পাচ্ছ না, তোমাকে সাময়িক সময়ে ভাতা দেওয়া, বেকার ভাতা দেওয়া। বা তুমি মনে করো যে তোমার রিটায়ার হয়ে গেছো এবং রিটায়ারমেন্টের পর তোমাকে ভাতা দেওয়া, এইগুলো মূলত সামাজিক সিকিউরিটির অংশ। যেটা তোমরা এখান থেকে পড়ে দেখে নাও, এটা খুবই ইজি, এটা তোমাদের SW-এর মতো থাকবে। উক্ত কার্যক্রমে আর্থ সামাজিক গুরুত্ব আলোচনা করো। তাহলে সহজ কথা, সামাজিক নিরাপত্তা আমাদের আর্থ সামাজিক কিভাবে সাহায্য সহযোগিতা করতেছে। সহজ কথা, এই যে তোমার ইউনিয়ন পরিষদ থেকে যে তাকে বেকার ভাতা মানে বিধবা ভাতা দেওয়া হয়েছে, তাকে একটা বেসরকারি সংস্থা থেকে লোন দেওয়া হয়েছে, বা স্কুল থেকে সে উপবৃত্তি পায়, বা হলো গিয়ে বকুল হলো গিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে গেছে, এই ধরনের সামাজিক নিরাপত্তা যদি তাদেরকে না দেওয়া হতো, তাহলে কি দেখা যেত যে এই যে বুকুলকে ভিক্ষা করে খেতে হচ্ছে বা মানুষের বাসায় বাসায় কাজ করে খেতে হচ্ছে, এবং তার ইনকাম এত কম থাকতো যে স্কুলে সে তার সন্তানদের পাঠায় দেওয়া পারতো না। উপবৃত্তি সিস্টেম যদি না থাকে আর কি, মানে আমরা সামাজিক নিরাপত্তা ধরতেছি নাই, সমাজে এক্সিস্টই করে না, তাহলে তাদের সন্তানকেও দেখা যেত যে তোমার কি কোনো ধরনের শিক্ষা দীক্ষা দিতে পারতেছে না। তার যে মেয়ে হেনা,
সে একটু বয়স হয়ে গেলেই, মানে পূর্ণাঙ্গ বয়স 18 বছরও না, দেখা যাবে যে 13, 14 বা 15 বছর হয়ে গেলে কোনো জায়গা থেকে বিয়ে দিয়ে দিবে। আবার দেখা যাবে যে তার যে ছেলে সে বিদেশে গেছে, কুয়েতে গেছে, তাকে কুয়েতে না পাঠায় দেখা গেল যে কোনো মাঠে পাঠাই দিল শ্রমিক হিসাবে কাজ করার জন্য। কিন্তু যেহেতু সামাজিক নিরাপত্তা আছে, উপবৃত্তি আছে বলে হেনা পড়াশোনা করতে পারতেছে, তারপরে তার ছেলে তোমার ঋণ নিয়ে বিদেশে যাচ্ছে কাজ করার জন্য, তারপরে এই যে বিধবা যে বুকুল, সে তোমার হলো গিয়ে ছাগল চাষ করতেছে, এগুলা করে কি তাদের জীবন সে পরিবর্তন করতে পারতেছে এবং তাদের ভিতরে এক ধরনের কি অগ্রগতি দেখা যাচ্ছে। কারণ কি? কারণ হলো সামাজিক নিরাপত্তা এবং এইভাবেই আর্থ সামাজিক সাহায্য করতে পারতেছে। এটা তোমরা এখানে দেখে নিতে পারবে, তোমাদের এক ধরনের SW থাকলো। আচ্ছা, সোসাইটি গ্রন্থের রচয়িতাকে, যেটা বললাম যে কোন গ্রন্থ কে রচনা করছে, কোন গ্রন্থের লেখককে, কোন উক্তিটা কে দিয়েছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সোসাইটি গ্রন্থের রচয়িতা সমাজবিজ্ঞানী ম্যাকাইভারো পেজ, মানে দুইজন লিখেছেন সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। সামাজিকীকরণ, যেটার ইংরেজি কি সোশ্যালাইজেশন, এইটা একসময় মনে করা হতো যে শিশুকাল থেকে তোমার বৃদ্ধ বয়স পর্যন্ত সামাজিকীকরণ চলে, কিন্তু এখন এটা বিশ্বাস করা হয় এবং এখন এটা পরীক্ষিত যে একজন শিশু যখন ভূমিষ্ঠ হচ্ছে সে মৃত্যুর আগ পর্যন্ত সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণের মধ্যে দিয়ে যায়। সামাজিকীকরণ কি? সমাজের যে প্রতিটা ইনস্টিটিউশন, সমাজের যে প্রতিটা প্রতিষ্ঠান, তার মাধ্যমে আমরা প্রতিনিয়ত যা শিখতেছি বা প্রতিনিয়ত যে এক্সপিরিয়েন্সটা আমরা গ্যাদার করতেছি, সেটাই হলো সামাজিকীকরণ। তাহলে সামাজিকীকরণ যেরকম সূচনা হয় পরিবার থেকে, প্রতিবেশী, বন্ধু বান্ধব, শিক্ষার প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, খেলার সাথী, বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা এই সোশ্যালাইজেশনগুলো পেতে পারি এবং এটা জীবনব্যাপী প্রক্রিয়া। তার কারণ হলো একজন বৃদ্ধও কিন্তু তার পরিবারের মানুষের সাথে ইন্টারাক্ট করে সোশ্যালাইজেশন হয়। সে প্রতিনিয়ত নিউজ পেপার পড়তেছে, রেডিও শুনতেছে, নিউজ দেখতেছে, টেলিভিশন দেখতেছে, অন্যান্য লোকজনের সাথে কথাবার্তা বলতেছে, এর মাধ্যমে কিন্তু তার সোশ্যালাইজেশন হচ্ছে। তাই সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ একটা কি জীবনব্যাপী প্রক্রিয়া। উদ্দীপকে উল্লেখিত বিষয়টি সামাজিক স্তরবিন্যাসের কোন প্রত্যয়কে নির্দেশ করে? তাহলে উদ্দীপকটা দেখি। প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত পলাশপুর গ্রামে কৃষক, ধোপা, নাপিত, কামার, কুমার এবং কিছু জেলেদের বসবাস। এই গ্রামের লোকেরা তাদের পৈতৃক পেশাকে আঁকড়ে ধরে জীবিকা নির্বাহ করে। দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ফলে তাদের সন্তানরা পিতার পেশা গ্রহণ না করে চাকরি, ব্যবসা, জীবিকা নির্বাহ করতেছে। আচ্ছা, তাহলে উদ্দীপকে উল্লেখিত বিষয়টি সামাজিক স্তরবিন্যাসের কোন প্রত্যয়কে নির্দেশ করছে? সেটা হলো জাতি বর্ণ প্রত্যয়কে নির্দেশ করছে। তাহলে তারা যেহেতু জেনারেশন আফটার জেনারেশন একটা কাজ করতেছে, তার একটা জাতির অংশ, তারা তাদের পেশাকে ধরে রাখতেছে, এটা জাতি বর্ণ প্রত্যয়কে নির্দেশ করে। জাতি বর্ণ প্রথা হলো সামাজিক স্তরবিন্যাসের এমন একটি ধরন যেখানে ব্যক্তি জন্মসূত্রে একটি নির্দিষ্ট দল বা গোষ্ঠীর সদস্যপদ অর্জন করে। তাহলে দেখো, জাতি গোষ্ঠী হওয়ার জন্য সেটা কি জন্মসূত্রে হতে হবে, মানে বাই বর্ন। এমন না যে তুমি জন্মগ্রহণ করলা এক গোষ্ঠীতে এবং তুমি পরে স্বীকৃতি দিলা বা তুমি মনে করলা যে আমি অন্য গোষ্ঠীর অংশ, এটা কিন্তু সেরকম হওয়ার সুযোগ নেই। আচ্ছা, বিভিন্ন সামাজিক সম্পর্ক ও ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে এসব গোষ্ঠীকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। ঐতিহ্যগতভাবে পৈতৃক পেশা গ্রহণ করা এসব বিধি বিধানের অন্যতম। ভারতীয় হিন্দু সমাজে এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটি জাতিবর্ণে অস্তিত্ব বিদ্যমান এবং এদের সাথে কিন্তু পেশা জড়িত। যেরকম ব্রাহ্মণরা হলো গিয়ে পণ্ডিত ছিল বা তারা হলো গিয়ে তোমার রাজ পরিবারের অংশ ছিল। ক্ষত্রিয় যারা, তারা কি যুদ্ধ করত। তারপরে হলো গিয়ে বৈশ্য যারা, তারা ব্যবসা বাণিজ্য এরকম করতো। আর শূদ্র হলো তোমার কৃষি কাজ বা হলো তোমার হলো গিয়ে ছোটোখাটো কামার কুমোর পেশার সাথে তারা রিলেটেড ছিল। তাহলে এই যে জন্মর সাথে, গোত্রের সাথে কাজেরও কিন্তু সম্পর্ক আছে। ব্রাহ্মণেরা কি ছিল? ওই যে পুরোহিত, শিক্ষক, যেটা বলতেছিলাম পেশাদারী, যারা সর্বোচ্চ মর্যাদার অধিকারী, তেমনিভাবে কৃষক, নাপিত, কামার, কুমোর প্রভৃতি পেশায় এই যে শূদ্ররা অন্তর্ভুক্ত ছিল। তাহলে উদ্দীপকে দেখা যায় পলাশপুর গ্রামে কৃষক, ধোপা, নাপিত, কামার, কুমোর এবং কিছু জেলেদের বাস। তারা নিজেদের পৈতৃক পেশা আঁকড়ে ধরছে। তাহলে এটার সাথে কি? এটার সাথে জাতিবর্ণ সম্পর্ক।
তাহলে এই ধরনের পেশা কিন্তু জেনারেশন আফটার জেনারেশন মানে জাতি সম্পর্কের সাথে সম্পর্কিত, আঁকড়ে ধরে জীবিকা নির্বাহ করে, যা উপরে আলোচিত জাতি বর্ণ প্রথাকেই ইঙ্গিত করে। কেননা জাতি বর্ণ প্রথায় পৈতৃক পেশাকে নিজের পেশা হিসাবে গ্রহণ করার কি রয়েছে, এক ধরনের বাধ্যবাধকতা রয়েছে, এক ধরনের বাধ্যবাধকতা রয়েছে। আর উদ্দীপকে উল্লেখিত পেশাগুলো জাতি বর্ণ প্রথার শূদ্র শ্রেণীকেই নির্দেশ করে। তার কারণ কি, এইখানে যে পেশার কথা বলছে, এখানে কোন পেশার কথা বলছে দেখো, এখানে বলছে যে কৃষক, ধোপা, নাপিত, কামার, কুমোর, এই পেশাগুলো মূলত কাদের সাথে সম্পর্কিত, এই পেশাগুলো মূলত এই শূদ্রদের সাথে সম্পর্কিত, এই শূদ্রদের সাথে সম্পর্কিত। আচ্ছা, ঘ নাম্বারে কি বলছে দেখি, সামাজিক স্তরবিন্যাস উক্ত ধারণাটির গুরুত্ব সাম্প্রতিককালে হ্রাস পাচ্ছে। তার কারণ হলো, দেখবা যে একটা অ্যাড আছে, এটা মনে হয় বাংলালিংক বা গ্রামীণ ফোনের, এখানে বলা যে জাইল্লার পোলা কি জাইল্লাই হইব, মানে জেলার ছেলে কি জেলের ছেলে কি জেলেই হবে, মানে ফিশারম্যানের ছেলে কি ফিশারম্যানই হবে। তাহলে দেখো এই কথার মাধ্যমে বা এই আইডিয়ার মাধ্যমেই এইটা কিন্তু ভাঙতেছে, বা এই আইডিয়াটা কিন্তু ভেঙে যাচ্ছে যে বংশ পরম্পরায় যেই পেশা তারা আঁকড়ে ধরছে সেটা সময়ের সাথে সাথে কমে যাচ্ছে। যেরকম আমরা বিশ্ববিদ্যালয়ে এসে দেখতেছি যে আমাদের অনেক ফ্রেন্ডেরই বাবা হলো তোমার মিষ্টির দোকানদার, তার বাবা মিষ্টির দোকানদার, তার বাবা মিষ্টি বানায়, তার বাবা মিষ্টি বানায়, এরকম। কিন্তু এই যে আমার যে বন্ধু, তার বাবা তাকে বাধ্য করে নাই মিষ্টি বানানোর জন্য, তাই না, তার বাবা তাকে বাধ্য করে নাই মিষ্টি বানানোর জন্য, তাকে শিক্ষিত করছে, এবং দেখা যাবে যে আমার বন্ধু কিন্তু কখনো হয়তো মিষ্টি বানাবেও না, এই পেশায় ঢুকবে না, সে অন্য পেশায় চলে যাবে। আবার আমাদের অনেক ফ্রেন্ডই তাদের বাবারা হলো গিয়ে কৃষক, তার বাবা কৃষক, তার বাবা কৃষক, কিন্তু আমার ফ্রেন্ডের বাবা ডিসাইড করছে যে না, আমার সন্তানকে আমি আমাদের যেই বাইবর্ন ট্রেডিশন যে পেশা, সেই পেশায় আমি তাকে নিমজ্জিত রাখবো না, সে তাকে উচ্চশিক্ষিত বানাবো বা তাকে আরও মর্যাদাবান জায়গায় দিয়ে আসবো। তাহলে এভাবেই আমরা দেখতে পারি কি, যে সামাজিক স্তরবিন্যাসে উক্ত ধারণা মানে বর্ণর বা জাতির উপর ভিত্তি করে যে পেশা, এই ধারণাটা সাম্প্রতিককালে হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে, এই বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে। তোমাদের এই উদাহরণ দিয়ে, মানে এরকম উদাহরণ আশেপাশে যা দেখতেছো, এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করতে হবে। এবং জাতি বর্ণর যে কনসেপ্ট বা জাতের যে কনসেপ্ট, বা আগে মানুষজন জাতকে যে এত তোমার স্ট্রিক্টলি বিষয়টা দেখতো, এখন কিন্তু সেরকম না। যেরকম তোমাদের সেদিন যে তোমার পরিবারের বা বিবাহর ক্লাসটা বলতেছিলাম, আগে হিন্দুদের দেখা যেত যে তারা তাদের নিজেদের জাতের বাইরে বিবাহই করতেছে না, মানে তাদের সব বিবাহ হতো কি অন্তর্গোত্র বিবাহ। কিন্তু এখন আমরা দেখতেছি যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হিন্দুরাও তাদের গোত্রের বাইরে যে বিবাহ করতেছে, নিজেদের গোষ্ঠীর বাইরে যে বিবাহ করতেছে, যেটা কি বহির্গোত্রীয় বিবাহ। তাহলে এই বিবাহর বিষয়টাকেও কিন্তু তোমরা এইখানে অল্প একটু তুলে ধরতে পারো, কিন্তু মূল যেটা দেখাইতে হবে সেটা হলো যে পৈতৃক পেশা বা জাতের সাথে যে পেশাটা রিলেটেড, সেইটা কিভাবে সময়ের সাথে সাথে এটার ব্যবহার কমে যাচ্ছে। ওকে, তো আমাদের অষ্টম অধ্যায় গেল, এখন আমরা দশম অধ্যায়ে দেখব বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ। সো প্রথম এমসিকিউ, সামাজিক মূল্যবোধ পরিপন্থী কাজ বা আচরণকে কি বলে? সামাজিক বিশৃঙ্খলা, সামাজিক অবক্ষয়, সামাজিক বিপর্যয়, সামাজিক বিচ্যুতি। যখনই দেখবা বলা হচ্ছে যে সমাজের মূল্যবোধ পরিপন্থী হইলেই সেটা হবে বিচ্যুতি। এবং যদি বলে যে সমাজের নিয়ম পরিপন্থী বা সমাজের আইন পরিপন্থী ব্যবহার, তখন সেটা কি হবে? তখন সেটা হবে অপরাধ। অপরাধ। এটাই মূলত অপরাধ এবং বিচ্যুতির মধ্যে মূল পার্থক্য। বিচ্যুতির সাথে সামাজিক রীতি নীতি ভ্যালুস এর সম্পর্ক, অপরাধের সাথে রাষ্ট্রীয় আইনের সম্পর্ক। বিচ্যুতি আচরণ হলো সেই আচরণ যা সামাজিক আশা আকাঙ্ক্ষাকে সমর্থন করে না। সংজ্ঞাটি দিয়েছেন সমাজবিজ্ঞানী রস। এই সংজ্ঞাগুলো মনে রাখা কিন্তু গুরুত্বপূর্ণ। মনে রাখাটা একটা সুন্দর ট্রিক্স আছে, সেটা হলো সাধারণত তোমাকে জিজ্ঞাসা করবে না যে বিচ্যুতি নিয়ে রস কি বলেছেন বা গিনেস বা মিলস কি বলেছেন, সংজ্ঞা দিয়ে বলবে এই সংজ্ঞাটা কে দিয়েছেন। এর জন্য যেটা করবা, যে তোমাদের অধ্যায়ের প্রথমে তো এই রিলেটেড অনেক সংজ্ঞা, বা যে কোনো অধ্যায় বা পাঠের শুরুতে কে কি সংজ্ঞা দিয়েছে সেটা হলো গিয়ে লেখা থাকে। তোমরা যেটা করবা সেটা হলো এইভাবে মনে রাখবা যে রস হলো সামাজিক আশা আকাঙ্ক্ষা নিয়ে বলছে,
সামাজিক আশা আকাঙ্ক্ষা নিয়ে বলছে। আচ্ছা, তাইলে যখনই দেখবা যে কোনো সংজ্ঞাতে দেওয়া আছে, বক্তৃতা দেওয়া আছে আশা আকাঙ্ক্ষা, তাহলে মনে রাখবা রস, বাকি জিনিস মনে রাখার দরকার নেই। বা যখন দেখবা যে হয়তো বলতেছে যে সামাজিক ব্যবধান, তাহলে সামাজিক ব্যবধান নিয়ে কে বলছে, সামাজিক ব্যবধান নিয়ে ধরো বলছে মিলস বলছে। তারপরে মনে করো যে যে গিডেন্স বলছে সামাজিক বিচ্যুতি, তা সরি সামাজিক বিপর্যয়, সামাজিক বিপর্যয় নিয়ে যদি কোনো উক্তি দেখো তাহলে মনে করবা গিডেন্স দিছে। তাহলে সম্পূর্ণ সংজ্ঞা বা সম্পূর্ণ লাইন মনে রাখার দরকার নেই, 2-3 ওয়ার্ডের কিওয়ার্ড মনে রাখলে কিন্তু এনাফ। ওকে, সামাজিক বিচ্যুতির জন্য দায়ী কে? অনুকূল সামাজিক পরিবেশ। অনুকূল মানে কি? পজিটিভ। তাহলে পজিটিভ বা ভালো পরিবেশে থাকলে কেউ তো সামাজিক বিচ্যুতি করবে না, তাই না? তাহলে এটা দায়ী না। তাহলে বাকি কোন দুইটা দায়ী? সুষ্ঠু সামাজিকীকরণের অভাব, শারীরিক বৈশিষ্ট্য। অনেকেই কিন্তু শারীরিক বৈশিষ্ট্যের কারণেও সামাজিক বিচ্যুতি করে থাকে। কিরূপ নৈরাজ্য কোনো গোষ্ঠী বা সমাজের দ্বিধাদ্বন্দ্বের পরিপন্থীকে নির্দেশ করে, সেটা হলো সরল নৈরাজ্য। এটা হলো সরল নৈরাজ্য। ওকে, আইন বিরোধী কাজ কি? এই যে আমরা তো এখানেই দেখলাম যে যদি আইন বিরোধী হয় অপরাধ, আর মূল্যবোধ বিরোধী হলে সামাজিক বিচ্যুতি। তাহলে আইন বিরোধী কাজ কি? অপরাধ, বা যেটাকে আমরা ইংরেজিতে কি বলে থাকি? ইংরেজিতে বলে থাকি ক্রাইম। আচ্ছা, আর এই যে তোমার বিচ্যুতি, বিচ্যুতির ইংরেজি কি? বিচ্যুতির ইংরেজি হলো ডেভিয়েন্স। বিচ্যুতির ইংরেজি ডেভিয়েন্স। বিচ্যুতির ইংরেজি ডেভিয়েন্স। ওকে, জৈবিক তাড়নার সাথে কোনটি সংঘাত সৃষ্টি হয়? জৈবিক তাড়নার সাথে যেটা সংঘাত সৃষ্টি হয় সেটা হলো শৃঙ্খলা। মানে তুমি যদি জৈবিকভাবে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো, তাহলে তুমি এমন সব আচরণ করবা বা এমন সব জিনিস করবা যার মাধ্যমে সমাজের যে ডিসিপ্লিন বা সমাজের যে নিয়ম নীতি বা রীতিনীতি বা সমাজের চলার যে স্টাইল সেটা ভঙ্গ হবে। তাহলে ভঙ্গ হলে কি হবে? শৃঙ্খলার ভঙ্গ হবে এবং বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আচ্ছা, ডুরখেইম কয় ধরনের নৈরাজ্যের কথা বলেছেন? ডুরখেইম মূলত 2 ধরনের নৈরাজ্যের কথা বলেছেন। কি কি? একটা হলো অ্যাকিউট অ্যানোমি, এবং তাহলে নৈরাজ্য বলতে তিনি অ্যানোমির নাম দিয়েছেন, অ্যানোমি। তাহলে অ্যাকিউট অ্যানোমি এবং ক্রনিক অ্যানোমি। অ্যানোমির খুব সুন্দর একটা ছোট ডেফিনেশন আছে। ডেফিনেশনটা কি? অ্যানোমি হলো দ্য স্টেট অফ নর্মলেসনেস, মানে মানুষের ভিতরে যখন নর্ম বা রীতিনীতি না থাকে বা কমে যায় তখন সেটাকে বলা হয় অ্যানোমি, দ্য স্টেট অফ নর্মলেসনেস। আচ্ছা, তাহলে 2 ভাগে ভাগ করছে, অ্যাকিউট অ্যানোমি, তীব্র অ্যানোমি। হঠাৎ সামাজিক অর্থনৈতিক সংকট, মানে হঠাৎ, যেটা প্রি প্ল্যান না, যেটা আগে থেকে কেউ এক্সপেক্ট করতে পারবে না, যেরকম যুদ্ধ, অর্থনৈতিক ধস থেকে সৃষ্টি। যেরকম আমরা কি দেখতেছি যে ইরান আমেরিকার যুদ্ধ হচ্ছে বলে, ইরান আমেরিকা সংঘাত হচ্ছে কি বলে বাংলাদেশের মানুষজন তেল পাচ্ছে না। তাহলে এটাকে আগে কেউ প্রেডিক্ট করতে পারছে না। তাহলে কিসের সাথে সম্পর্কিত? যুদ্ধ এবং অর্থনীতির সাথে সম্পর্কিত। তাহলে বাংলাদেশে যে তেলের সংকট বা জ্বালানি সংকট, সেটাকে আমরা কোন ধরনের অ্যানোমির নাম দিতে পারি? সেটা হলো অ্যাকিউট অ্যানোমি বা তীব্র অ্যানোমি। সমাজের নিয়ম দ্রুত ভেঙে যায়। দেখো মানুষজন হলো গিয়ে, আগে কি কাউকে দেখছো যে সারা রাত তোমার তেলের পাম্পে বসে সিরিয়াল দিচ্ছে না? তাহলে সমাজের নিয়ম দ্রুত ভেঙে গেছে। মানুষ আচরণে বিভ্রান্ত হয়ে পড়ে, মানে মানুষ কি আচরণ করবে না আচরণ করবে তারাও বুঝে না, এবং এই আচরণ অন্যজন দেখে, তুমি দেখে আমিও বুঝি না যে কি হচ্ছে না হচ্ছে। এটা হলো অ্যাকিউট অ্যানোমি বা তীব্র অ্যানোমি। অ্যাকিউট অ্যানোমি বা তীব্র অ্যানোমি। ওকে, তারপরে ক্রনিক অ্যানোমি বা স্থায়ী অ্যানোমি, মানে যেই অ্যানোমিটা বা যেই তোমার অস্থিতিশীল অবস্থাটা অনেক সময় ধরে চলে আসতেছে এবং তুমি জানো যে এটা আরও থাকবে, সেটা হলো ক্রনিক অ্যানোমি বা স্থায়ী অ্যানোমি। দীর্ঘদিন ধরে সামাজিক নিয়ন্ত্রণ দুর্বল থাকলে ঘটে, বিশেষত শিল্পায়ন ও দ্রুত সামাজিক পরিবর্তনের ফলে, এবং ব্যক্তি জানে তার আকাঙ্ক্ষার সীমা বা সীমানা কোথায়। এবং তিনি কয়েক ধরনের কিন্তু সুইসাইডের কথাও বলছে, যেরকম ইগোইস্টিক সুইসাইড, অ্যালটুরিস্টিক সুইসাইড, অ্যানোমিক সুইসাইড, ফেটালিস্টিক সুইসাইড। এটা বেশ গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমান তোমাদের যে আলোচনাটা করা হচ্ছে তার সাথে সম্পর্কিত না, কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও। ওকে, তারপরে ব্যক্তির উপর সমাজের কোন নিয়ন্ত্রণ না ব্যক্তির উপর সমাজের কোনো নিয়ন্ত্রণ না থাকলে কোনটি ঘটে? অস্বাভাবিক আচরণ, কাঙ্ক্ষিত আচরণ, স্বাভাবিক আচরণ, নাকি প্রত্যাশিত আচরণ? এটা যদি এই অধ্যায়ের কোনো জ্ঞান না থাকে তাও উত্তর করে আসতে পারবা, সেটা হলো অস্বাভাবিক আচরণ। তার কারণ হলো বাকি সবগুলা উত্তর একই,
কাঙ্ক্ষিত আচরণও যা, স্বাভাবিক আচরণও যা, প্রত্যাশিত আচরণও তাই। আচ্ছা, বৈজ্ঞানিক অপরাধ বিজ্ঞানের জনককে, মানে সাইন্টিফিক ক্রিমিনোলজির জনককে, সাইন্টিফিক ক্রিমিনোলজির জনককে, ক্রিমিনোলজির জনককে, জনক হলো সিজার লম্ব্রোসো। আচ্ছা, এবং বাংলাদেশে সংসদ ভবনের নবম জাতীয় অধিবেশনে ইপটিজিং বিষয়ে একটি আইন পাশ হয়। তাইলে আইনের সাথে কোনটার সম্পর্ক? আইনের সাথে সম্পর্ক হলো অপরাধের। ওকে, তাহলে এমসিকিউ দেখলাম, এখন আমরা ডিরেক্ট সিকিউ চলে যাই। সিলেটের টিলাগড় এলাকায় মিলাদ নামে একটি রাজনৈতিক দলের কর্মীকে কিছুদিন আগে প্রকাশ্যে হত্যা করা হয়। জানা যায় উক্ত দলের নেতাকর্মীদের মধ্যে বিরাজমান অভ্যন্তরীণ কোন দলের বা ঝামেলা বা ঝগড়া বা বিবাদের কারণেই উক্ত হত্যাকাণ্ডটি কি ঘটে। উক্ত ঘটনার প্রতিক্রিয়া স্থানীয় একজন সমাজকর্মী বলেন, সমাজে এই ধরনের ঘটনার অনেক নেতিবাচক বা খারাপ প্রভাব রয়েছে। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদের মধ্যে সবচেয়ে প্রাচীন মতবাদ হলো ঐশ্বরিক মতবাদ। মানে রাষ্ট্রের জন্ম হয়েছে কোন মতবাদ, মানে জন্ম হয়েছে এইটার পিছনে বিভিন্ন মতবাদ আছে, সেটা হলো কি ঐশ্বরিক মতবাদ, মানে ঈশ্বরের নির্দেশেই হয়েছে। আবার অনেকে মনে করে যে পৃথিবী হলো গিয়ে হাতির পিঠের উপরে দাঁড়ায় আছে, এরকম যে বিভিন্ন কনসেপ্ট আছে সেইগুলোকে ঐশ্বরিক মতবাদ বলা হয়। আবার আরেক ধরনের মতবাদ বলা হয়, সেটা হলো গিয়ে জোরপূর্বক মতবাদ, মানে সমাজে যাদের জোর বেশি, পেশি শক্তি বেশি বা হলো গিয়ে মনন শক্তি বেশি, তারাই সমাজের তোমার প্রতিপত্তির বা সমাজের প্রধানের দায়িত্ব পালন করে থাকে, সেটা আরেকটা মতবাদ। মহাপ্রাণবাদ ধারণাটি ব্যাখ্যা করো। ধর্মের মহাপ্রাণবাদ ধারণাটি প্রদান করেন নৃবিজ্ঞানী আর ম্যারেট। ম্যারেট মহাপ্রাণবাদ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এটি এমন একটি বিশ্বাস যেখানে মনে করা হয় কোনো অতিপ্রাকৃত শক্তির উপস্থিতির কারণে অসাধারণ ঘটনাগুলো ঘটে। মানে এখানে কিসের কথা মহাপ্রাণবাদ বলতে বোঝায়? আমরা বলি না যে সুপার ন্যাচারাল, এটা হলো মহাপ্রাণবাদ, সুপার ন্যাচারাল। মহাপ্রাণে সুপার আর প্রাণবাদ ন্যাচারাল, তাহলে মহাপ্রাণবাদ মানে সুপার ন্যাচারাল, মানে বলতে সমাজে যা কিছু হচ্ছে বা সমাজে কিছু কিছু বিষয়ে অতি স্বাভাবিক বা তোমার কি তোমার অতি প্রাকৃত কোনো বিষয়ের অস্তিত্ব রয়েছে, এটাই হলো তোমার মহাপ্রাণবাদ ধর্মের আইডিয়া। আচ্ছা, যদিও এ শক্তির আলাদা কোনো সত্তা বা অস্তিত্ব নাই, মানে সহজ কথা এটার কোনো প্রমাণ নাই বা প্রুফ করা যায় না। এ শক্তির উপর বিশ্বাস থেকে মানুষের মনে ধর্মের ধারণা সৃষ্টি হয়েছে। তাহলে সেই অগস্কোতের যে থিওলজিক্যাল স্টেজ, লস থ্রি স্টেজের থিওলজিক্যাল স্টেজের কথা কিন্তু এখানে বলতেছে। আচ্ছা, মেরেটের মতে ধর্ম মানুষের দৈনন্দিন জীবনের নানা কর্মের মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন আচার অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে এসেছে, কোনো সুনিশ্চিত আবিষ্কারের মাধ্যমে নয়। যেরকম সহজ কথা যদি বলি, যে দেখবা বেশিরভাগ জাপানিজ তারা কিন্তু কোনো ধর্মে বিশ্বাস করে না। অনেকেই আছে যে কোনো ধর্ম পালন করে না, কিন্তু এইটুকু তাদের বিশ্বাস যে ঈশ্বর বলে আছে, এবং তারা বেশিরভাগ শিন্টো রিলিজিয়ানে বিশ্বাস করে। কিন্তু তারা কোনো নির্দিষ্ট ধর্মকর্ম পালন করে না। তারা প্রতিদিন কি করে, যে এই হিন্দুদের যেরকম তোমার মন্দির আছে, ওদের এরকম শাইন আছে, তারা প্রতিদিন কাজে যাওয়ার আগে দেখা যায় যে শাইনে যায় একটু টাকা পয়সা দিয়ে আসতেছে বা প্রণাম করে আসতেছে, এরকম। এগুলা সুপার ন্যাচারাল বিষয়। জাপানিজরা কিন্তু অনেক সুপার ন্যাচারাল, আবার চাইনিজরা অনেক সুপার ন্যাচারাল। তারা কোনো সংখ্যা ইউজ করে না, বা দেখা যায় যে বিয়ের সময় কোনো ধরনের মানে নির্দিষ্ট ধরনের পোশাক আশাক তারা ব্যবহার করে না, বা নির্দিষ্ট পরিমাণে টাকার অঙ্ক বা সংখ্যা তারা ব্যবহার করে না। এমনকি মনে হয় এরকমও আছে যে নির্দিষ্ট সংখ্যাকে তারা অশুভ মনে করায়, হোটেলগুলাতে এই সংখ্যক মানে এই নামের কোনো রুমই থাকে না। আচ্ছা, তাহলে এটাই সুপার ন্যাচারাল বা ধর্মের মহাপ্রাণবাদ। উদ্দীপকে বর্ণিত ঘটনার মাধ্যমে কিসের অবক্ষয় সংঘটিত হয়েছে? কিসের অবক্ষয়? এটা হলো নৈতিক অবক্ষয়। তাহলে রীতি যদি আমাদের ভিতরে নাই থাকতো, মানে যদি থাকতো, তাহলে কি আমরা এরকম মানে হত্যা করতাম? হত্যা তো করতাম না। তাহলে খুবই সহজ বিষয় এটা আসলে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আমি মনে করি না। তোমরা একটু দেখে নিও যে নৈতিক অবক্ষয়ের কারণেই একে অপরের সাথে আমরা মন্দ ব্যবহার করতেছি, খারাপ ব্যবহার করতেছি, এমনকি অপরকে আমরা হত্যা করতেও কি দ্বিধাবোধ করতেছি না। যেরকম রিসেন্টলি মানে ক্লাস নেওয়ার আগে একটা নিউজ দেখলাম যে 7 বছর বয়সী একটা মেয়েকে হত্যা করছে। তাহলে কোনো স্বাভাবিক মানুষ, যার মাথায় হলো গিয়ে বিবেক বুদ্ধি আছে, যার মাথায় সেন্স আছে, যার ভিতরে নৈতিকতা আছে, সে কি জীবনেও 7 বছরের কোনো মেয়েকে হত্যা করতে পারে? আচ্ছা,
উদ্দীপকের উল্লেখিত সমাজকর্মীর বক্তব্যটি তোমার সমাজের প্রেক্ষিতে যাচাই করো। তাহলে এই যে সিলেটের টিলাগড়া তো আমাদেরই সমাজ, তাই না? তাহলে টিলাগড়াতে যা হয়েছে আমাদের সমাজেও সেটাই হয়েছে, এবং আমার সমাজের প্রেক্ষিতে সেটাকে আমরা একটু যাচাই করে দেখি কি বলতেছে। উদ্দীপকের সমাজকর্মী বলেন, নৈতিকতার অভাব সংগঠিত অপরাধমূলক কর্মকাণ্ডের অনেক নেতিবাচক প্রভাব রয়েছে। কি কি প্রভাব রয়েছে আমরা দেখি, বা কিভাবে কি হতে পারে। এই ধরনের অসাধু এবং অনৈতিক প্রতিযোগিতার মাধ্যমে মানুষ প্রবঞ্চনা, জাল জালিয়াতি, ঘুষ, চোরা কারবার ইত্যাদির মতো অনেক অনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলতেছে। তারপরে কিশোরেরাও বিভিন্ন অপরাধ করতেছে, কিশোর অপরাধ যেটাকে আমরা বলি, বা যেটাকে ইংরেজিতে বলা হয় তোমার ডিলিনকুয়েন্সি। কি ডিলিনকুয়েন্সি জানো? তোমার কিশোরের নামে একটা নাম আছে, এবং অপরাধবোধ বা তারা যে বিচ্যুতিমূলক আচরণ করতেছে সেটাকে ডিলিনকুয়েন্সি বলা হয়। তাহলে কিশোররা নানা ধরনের অপরাধ করতেছে, বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং আছে, তারা সমাজে বিভিন্ন ধরনের অপকর্ম করতেছে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, চুরি, ছিনতাই, ডাকাতি, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তারা করে থাকে। এবং এর ফলে কি হয়, সমাজ ও রাষ্ট্র প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। নৈতিকতার অবক্ষয়ের কারণে মানুষের মধ্যে ন্যায় অন্যায়ের বোধ থাকে না। এর ফলে ব্যক্তি সন্ত্রাসমূলক কাজ করতে কি দ্বিধা করে না। ওকে, পরের সৃজনশীল। মিস্টার সাকিব চৌধুরী একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। মালামাল ক্রয়ে তিনি প্রকৃত মূল্যের চেয়েও বেশি মূল্য দেখে প্রতিষ্ঠানের প্রচুর টাকা আত্মসাৎ করেন, তাই না? তাহলে দেখো দুর্নীতি চলতেছে। অপরদিকে বস্তিতে বসবাসরত স্বামীহারা হাজেরা খাতুন নিজের সন্তানদের জন্য খাদ্যের জোগাড় না করতে পেরে মালিকের বাসা থেকে চাল ডাল চুরির অপরাধে পুলিশ কর্তৃক কি ধৃত হন, বা তাকে হলো গিয়ে ধরে নেওয়া হয়। সামাজিক প্রগতি কি, মানে সোশ্যাল প্রোগ্রেস কি? কাঙ্ক্ষিত বা বঞ্চিত পরিবর্তনই হলো সামাজিক প্রগতি। আচ্ছা, সকল সমাজই ছিল স্তরায়িত, মানে সকল সমাজেই এরকম হলো গিয়ে লেভেল ছিল, স্টেজ ছিল। কেউ উচ্চবিত্ত ছিল, মধ্যবিত্ত ছিল, নিম্নবিত্ত ছিল, বা এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব, শূদ্র, বা স্টেট প্রথা যেটা, বা হলো গিয়ে মালিক পক্ষ, দাস পক্ষ, এই বিষয়গুলাই এখানে আলোচনা করতে হবে। এবং ইতিহাসে বিভিন্ন সময় কিভাবে কি হয়েছে না হয়েছে এটা তো আগের চ্যাপ্টারে আলোচনা করছি। যেরকম বলবো যে ভারত উপমহাদেশে হিন্দুদের মধ্যে আমরা দেখছি, ইউরোপে এই বিষয়টা ছিল, তারপর আমেরিকাতে, আফ্রিকাতে, ইউরোপে বিভিন্ন জায়গায় মালিক এবং দাসদের মধ্যে একটা সম্পর্ক আমরা হলো গিয়ে দেখতে পাই। তারপরে এবং সারা বিশ্ব জুড়ে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্তর যেই একটা স্তর সেটা কিন্তু আমরা সবসময় দেখতে পাই। উদ্দীপকের মিস্টার সাকিবের অপরাধ কি ধরনের অপরাধ? এটা হলো তোমার ভদ্রবেশী অপরাধ, এবং এটার নাম কি হোয়াইট কলার ক্রাইম। তাহলে কলারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হোয়াইট কলার, একটা ব্লু কলার। ব্লু কলার হলো যারা কায়িক পরিশ্রম করে, যারা ফিজিক্যাল লেবার করে, তারা হলো ব্লু কলার। আর হোয়াইট কলার হলো যারা ডেস্কে বসে কাজ করে, যারা অফিসিয়াল কাজ করে, তারা হলো হোয়াইট কলার। এবং তুমি তোমার এই কাজের মধ্যে যখন কাজের ক্ষেত্রে তুমি যখন তোমার পেশাকে ব্যবহার করে কোনো দুর্নীতি করো বা অপরাধ করো, সেটা হলো হোয়াইট কলার ক্রাইম। এবং প্রধান এবং সবচেয়ে কমন উদাহরণ কি, ঘুষ নেওয়া বা র্যানসম নেওয়া। আচ্ছা, এই বিষয়টাকে এখানে আলোচনা করা হয়েছে, এটা তোমরা একটু দেখে নিও, খুবই ইজি। আর হলো উদ্দীপকে মিস্টার সাকিব চৌধুরী এবং হাজেরা খাতুনের অপরাধের সামাজিক প্রেক্ষাপট ভিন্ন। কারণ একজন এই যে হাজেরা, সে কি করতেছে অভাবের কারণে। এই হাজেরা কেন করতেছে? হাজেরার অপরাধ হলো অভাবের কারণে সে করতেছে। আর সে এই যে মিস্টার সাকিব চৌধুরী, সে কিসের জন্য করতেছে? সে হলো গিয়ে আরো বড় লোক, আরো বিত্তশাল বা লোভের কারণে করতেছে। তাহলে প্রেক্ষাপট কিন্তু ভিন্ন, দুইজন অপরাধ করতেছে অবশ্যই, কিন্তু প্রেক্ষাপট ভিন্ন। আচ্ছা, উদ্দীপকের বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মিস্টার সাকিব চৌধুরী এবং বস্তিবাসী হাজেরা খাতুনের উভয় আইনের চোখে অপরাধী, কিন্তু উভয়ের অপরাধ সামাজিক প্রেক্ষাপট ভিন্ন। আচ্ছা, কারণ এই সাকিব করতেছে ভদ্রবেশী অপরাধ, এর পিছনে কারণ হিসাবে তার সামাজিক মূল্যবোধের অবক্ষয়, বা এই যে দেখো উচ্চাভিলাষী জীবনের স্বপ্নকে দায়ী করা যায়। কিন্তু অন্যদিকে আমরা কি দেখতেছি, অন্যদিকে যে হাজারের যে বিষয়টা দেখতেছি, সে কেন করতেছে? সে করতেছে যে তিনি মূলত চরম দারিদ্র্যের কারণে। তাহলে তার অপরাধটা মূলত কেন? সে তোমার খেতে পাচ্ছে না, টাকা পয়সা নাই, তাইলে সে দারিদ্র্যের কারণে এই ধরনের অপরাধগুলা করতেছে। তার কারণে এই কারণে আমরা বলতে পারি যে দুজনে অপরাধ করতেছে ঠিকই, কিন্তু তাদের প্রেক্ষাপট আলাদা, তাদের উদ্দেশ্য আলাদা, এবং অপরাধের কি তোমার মাত্রাটাও
অনেক আলাদা। তার কারণ হলো সাকিব যে অপরাধটা করতেছে, সাকিব সাহেব, সেটা কিন্তু খুবই বৃহৎ লেভেলের অপরাধ, কিন্তু হাজারে যেটা করতেছে জাস্ট বাসা থেকে অল্প কিছু চুরি করতেছে, খুব একটা ক্ষতি কিন্তু হচ্ছে না। আচ্ছা, তাহলে অপরাধ কাকে বলে? আমরা তো অলরেডি দেখছি যে দেশের আইন এবং সমাজের দেশের রাষ্ট্রীয় এবং সামাজিক আইন পরিপন্থী যেই বিষয়গুলো, সেটা হলো অপরাধ। মূল্যবোধ বিরোধী আচরণ বলতে কি বোঝায়? মানে আমাদের সমাজে বা আমাদের ভিতরে তো এক ধরনের মূল্যবোধ আছে, এক ধরনের এথিক্স আছে, সে এথিক্সের বাইরে যে যখন আমরা কাজ করব সেটাকে বলা হয় মূল্যবোধ পরিপন্থী আচরণ, এবং এটাকে বিচ্যুতি আচরণ বলে। এই আচরণের এখানে তাহলে এটা আমরা এক কথায় বললাম কি, এটার হলো গিয়ে সংজ্ঞা দিবা, এটার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। সেটা হলো যে অপরাধগুলা করলে তোমাকে কোনো সাজা ভোগ করতে হবে না, মানে তোমাকে জেল জরিমানা করবে না, তোমাকে কোনো কি বলে যে থানায় বন্দি করে রাখবে না, কিন্তু কি করবে, সমাজের মানুষজন তোমাকে হয়তো কটু কথা বলবে, সমাজের মানুষজন তোমাকে নিয়ে যে এক্সপেকটেশন ছিল সেটা কমে যাবে, বা তোমার বাসার লোকজন হয়তো তোমাকে একটু খারাপভাবে ট্রিটমেন্ট করতে পারে, বকাঝকা করতে পারে, তাই না? কিন্তু তোমাকে কোনো রাষ্ট্রীয় কোনো সাজা ভোগ করতে হবে না। এবং যারা এই বিচ্যুতিমূলক আচরণ করে, দেখা যায় যে সময়ের সাথে সাথে তারা অপরাধ বা আইন লঙ্ঘিত কাজও করে বসে। যার উদাহরণ কি হতে পারে? উদাহরণ হতে পারে, মনে করো যে শিক্ষককে সালাম না দেওয়া। শিক্ষককে সালাম না দিলে তোমাকে বলবো তুমি একটা বাজে ছেলে বা বেয়াদব, কিন্তু এর জন্য কিন্তু তোমাকে জেল জরিমানা করতে হবে না। আচ্ছা, উদ্দীপকের অপরাধ কোন ধরনের, কোন কারণের কথা উল্লেখ করা হয়েছে দেখি। যে পিতামাতার একমাত্র সন্তান আবির অসময়ে ধন সম্পদের মালিক হয়ে গিয়ে বিভিন্ন সমাজ বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে আইনের চোখে কিছুকাল ফাঁকি দিতে পারলেও একসময় সে পুলিশের হাতে ধরা পড়ে। অল্প বয়সে তার অপরাধের বিবরণ শুনে বিচারক অবাক হয়ে যান। এসব বয়সী ছেলে মেয়েদের অপরাধমূলক কর্মকাণ্ড হতে বিরত রাখতে সংশোধনমূলক প্রক্রিয়ার উপরে গুরুত্ব দেওয়া হয়। কিসের উপর? সংশোধনমূলক প্রক্রিয়া, মানে যেখানে তারা যে নিজেদেরকে সংশোধন করতে পারবে। এছাড়া পত্র পত্রিকা, টেলিভিশন সচেতনতামূলক প্রচারণার এরূপ গুরুত্ব আরোপ করা। তাহলে উদ্দীপকে কোন কারণের কথা উল্লেখ করা হয়েছে? সেটা হলো অর্থনৈতিক কারণে। সেই আরো অর্থবান হওয়ার জন্য, আরো টাকা পয়সা ইনকাম করার জন্য, আরো বিত্তবান হওয়ার জন্য এই ধরনের সমস্যাগুলো করতেছে। এবং যারা এই কারণে অপরাধ করে তারা মূলত ঘুষ, দুর্নীতি বা এই ধরনের অপরাধ করে। এবং জার্মান দার্শনিক কার্ল মার্কস বলেন, পুঁজিবাদী অর্থনৈতিক শোষণের ফলশ্রুতিতেই হলো অপরাধ। তাহলে দেখতেছে যে আমাদের সমাজে যাদের টাকা পয়সা বেশি, তাদের গ্রহণযোগ্যতা বেশি, তাদের তাদের কোনো অভাব নাই, তারা তাদের ইচ্ছা চাহিদাগুলো পূরণ করতে পারতেছে, তাহলে আমরাও এই বিষয়গুলো করি, তাই না? এই আইডিয়া থেকেই বিষয়টা আসে। সৃজনশীলের ক, খ, গ দেখার পরে এখন আমরা দেখবো যে ঘ নাম্বার, উদ্দীপকে গৃহীত ব্যবস্থায় অপরাধ প্রতিরোধের উত্তম পন্থা। তাহলে আমরা দেখতেছি যে কি ব্যবস্থা নিছে, যে এই সংশোধনমূলক প্রক্রিয়ার মধ্যে তাকে রাখা, তাকে হলো গিয়ে সংশোধনমূলক সংস্থাতে বা সংগঠনে, যে বিভিন্ন যেই তোমার রেসিডেন্সিয়াল প্রোগ্রামগুলো আছে সেগুলোয় নিয়ে যাওয়া, আবার এর পাশাপাশি কি পত্র পত্রিকা টেলিভিশনের সচেতনতা প্রচার করা। তাহলে এইগুলা নিয়ে আমরা দেখব যে অর্থাৎ সংশোধনমূলক ব্যবস্থা একটি উত্তম পন্থা, কারণ এ ব্যবস্থায় কতগুলো মানবিক দিক বজায় রেখে অপরাধ সংশোধন করা হয়। সংশোধনমূলক পদ্ধতির মূল কথা হলো অপরাধের কি চারিত্রিক সংশোধন। যে বলে না যে তোমার পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, ঠিক একইভাবে এখানে যারা পাপ করে আসছে বা যারা অপরাধ করে আসছে তাদেরকে আসলে হিউমিলিয়েট করা হয় না। তাদেরকে বলে, আচ্ছা তোমরা যে কাজটা করছো এই কাজটা তো এরকম ঠিক হয় নাই, তুমি কেন এই কাজটা করছো, বা আসলে এই কাজটা আমরা যেন ভবিষ্যতে না করি সেটা হলো গিয়ে আমরা দেখি। এবং সব থেকে মূল বিষয়, সে যে একটা খারাপ কাজ করছে তাকে সেটা রিয়েলাইজ করা। এর মানে কিন্তু এই না যে তাকে অপমান করা, যে তুমি এই কাজ করছো কেন, বা তুমি কোনো মানুষের মধ্যেই পড়ো না। মূল বিষয় হলো যে তাকে কাজটা তার যেই অপকর্ম, তার যে অপরাধ, সেটা আগে তাকে রিয়েলাইজ করাইতে হবে। কারণ সে যদি মনেই না করে সে কোনো অপরাধ করছে, তাহলে তাকে এই প্রক্রিয়া থেকে তুমি বের করবাই বা কীভাবে, তাই না? আচ্ছা, এই পদ্ধতি অপরাধীকে সামাজিক সমাজ জীবনে পুনর্বাসন করতে চায়, চায় তারা যেন সমাজে আবার স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। এই পদ্ধতির ক্ষেত্রে কিছু যুক্তির আশ্রয় নেওয়া হয়, যেমন যে কারণেই হোক অপরাধী ভুলবশত অপরাধ সংগঠন করেছে, কিন্তু সে মূলত সমাজেরই একজন মানুষ। যেহেতু সমাজের একজন মানুষ, তাহলে তাকে মানুষের মতোই ট্রিট করতে হবে। তাই তার ভুল ভেঙে দিতে এবং চারিত্রিক সংশোধনের জন্য তাকে সংশোধনমূলক প্রতিষ্ঠানে পাঠানো প্রয়োজন, যেটার কথাই বলতেছিলাম।
আচ্ছা, আবার এই পদ্ধতিতে অপরাধীকে একজন অসুস্থ ব্যক্তি হিসাবে গণ্য করা হয়, তাই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করাই এই পদ্ধতির অন্যতম লক্ষ্য, তাই না? আচ্ছা, তারপরে হলো গিয়ে তাইলে যারা হলো তোমার অল্প বয়সী 18 বছরের নিচে যারা এই ধরনের কাজ করে তাদেরকে বলা হয় তোমার অ্যাডোলেসেন্ট ডেলিনকুয়েন্ট। মানে অ্যাডোলেসেন্ট হলো 18 বছরের কম, আর ডেলিনকুয়েন্ট যারা হলো এই ধরনের কাজগুলো করে তাদেরকে বলা হয় অ্যাডোলেসেন্ট ডেলিনকুয়েন্ট। এবং 18 বছরের কম বয়সী অপরাধী যারা, তাদেরকে এক ধরনের পরিশোধনমূলক মানে প্রতিষ্ঠানে রাখা হয়। 18 বছরের উপরে যারা, মানে যারা হলো গিয়ে তোমার তোমার কি বলে যে যুবক যারা, তাদেরকে আবার আরেক ধরনের সংশোধনমূলক কেন্দ্রে রাখা হয়। সংশোধনমূলক পদ্ধতিতে ব্যক্তিকে অপরাধ জগৎ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। অপরাধ প্রতিরোধে আরও যে ব্যবস্থা রয়েছে তা হলো প্রতিরোধমূলক ব্যবস্থা, প্রতিকারমূলক ব্যবস্থা, নিবারণমূলক, এগুলো অপরাধ প্রশমন কার্যকরে পদক্ষেপ হলেও কখনো কখনো কি অমানবিক হয়ে যায়, এবং যেন অমানবিক না হয় সেই বিষয়টা আমাদের দেখতে হবে। আবার এমনও দেখা গেছে যে অপরাধীকে মারাত্মকভাবে শাস্তি দেওয়ার কারণে সে অপরাধ জগৎ থেকে ফিরে আসেনি, বরং আরও বেশি মাত্রায় জড়িয়ে পড়েছে। তখন তার এই বিষয়ে এক ধরনের জেদ হয়ে যায়, জেদ হয়ে যায়, এবং এই জেদের কারণে সে আর বেরই হয় না। দেখা হলো যে সেই সংশোধনমূলক প্রতিষ্ঠান থেকে বের হয়ে সে আরও বড় ক্রিমিনাল হয়। এবার এটা বাংলাদেশে খুবই কমন। তার কারণ হলো এই ধরনের সংস্থাতে অপরাধীদের সাথে আসলে খুব বাজে ধরনের বিহেভ করা হয়, তাদেরকে মানুষ হিসাবে ট্রিট করা হয় না। তাই বলা যায় অপরাধ দমনের সংশোধনমূলক পদ্ধতি একটি উত্তম পদ্ধতি, কারণ এর মাধ্যমে অপরাধীকে অপরাধ জগৎ থেকে শান্তিপূর্ণ উপায়ে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। ওকে, এবং এইটা তোমাদের একটা কাজ। জেন্ডার কি আমরা অলরেডি বলছি যে জেন্ডার এবং সেক্সের মধ্যে পার্থক্য আছে। সেক্স হলো ফিজিক্যাল এবং বায়োলজিক্যাল বিষয়, আর জেন্ডার কি সোসাইটাল বা সোশ্যাল এবং কালচারাল বিষয়। বিশ্বায়ন প্রত্যয়টি বুঝে লেখো। বিশ্বায়ন মানে গ্লোবালাইজেশন, আইসিটিতে তোমরা অবশ্যই পড়ছো। বিশ্বায়ন কি, যে পৃথিবীটা হলো এমন ছোট হয়ে গেছে এবং এমন হলো গিয়ে আমরা নেটওয়ার্ক বা কানেকশন এমন প্রখর হয়ে গেছে যে আমরা যে কোনো বিষয়ে যে কোনো কারোর সাথে সহজে শেয়ার করতে পারতেছি, বা যে কোনো তথ্য আমরা মানে তুড়ি মারার মতো অল্প সময়েও সেই তথ্যগুলো আমরা গ্রহণ করতে পারতেছি, তাই না? এটাই মূলত বিশ্বায়ন। আচ্ছা, উদ্দীপকের ঘটনার এক সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়টি নির্দেশ করে? এখানে দেখতেছি যে সুমন কথায় কথায় মিথ্যা কথা বলে, বাবা বা মুরব্বীদের অমান্য করে। তাহলে এটা এই যে বিচ্যুতিমূলক আচরণ। বশির সাহেব জুয়া খেলেন এবং নেশা করেন এবং চোর কারবারের সাথে জড়িত, তাহলে এটা কি অপরাধ। ঘটনা 1 ও 2 এর মধ্যে পার্থক্য করো। তাহলে 1 ও 2 এর মধ্যে পার্থক্য কি? আমরা প্যারা বাই প্যারা আকারেও অপরাধ এবং বিচ্যুতির মধ্যে পার্থক্য দেখাতে পারি, কিংবা আমরা হলো এই যে টেবিল আকারে ভাগ ভাগ করে অপরাধ এবং বিচ্যুতির মধ্যে পার্থক্য দেখাতে পারি। এবং এর মাধ্যমেই আজকের ক্লাস আমাদের শেষ হচ্ছে। পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।